নমস্কার, আপনি দেখছেন এবিপি আনন্দ এবং আপনার সঙ্গে শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান। কোনো জায়গায় কোনো অশান্তির আবহ হলেই সাধারণত সংবাদ মাধ্যমে কয়েকটা শব্দ ব্যবহৃত হয়: অগ্নিগর্ভ, অশান্ত, উত্তপ্ত। বিশ্বাস করুন, পাহাড় নিয়ে আজকে এখানে এই মুহূর্তে দাঁড়িয়ে এই তিনটে শব্দ ব্যবহারের সময় আসেনি। কিন্তু কমল কুমার মজুমদার যেমন বলেছিলেন আলো আসিতেছে, আজকে এখানে দাঁড়িয়ে একটা প্রশ্ন অন্তত উঠে গেছে, সেটা হলো হাসি কি মিলাইয়াছে? হাসি মিলাইয়াছে কি না সে প্রশ্ন উঠেছে, তার কারণ আজকে প্রকাশ্য সরকারি মঞ্চে মাননীয় মুখ্যমন্ত্রী এবং বিমল গুরুংয়ের মধ্যে যে চাপানুতর হলো, তাতে খুব একটা সম্পর্কে উষ্ণতা ছিল না, বরঞ্চ মাননীয় মুখ্যমন্ত্রীর সামনে গোর্খাল্যান্ডের সমর্থনে পোস্টার দেখানো হলো। তিনি অবশ্য দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করে দিয়েছেন যে দার্জিলিং পশ্চিমবঙ্গেরই অংশ। তারপর তিনি যখন কার্শিয়াং যাচ্ছেন, সেখানে কিন্তু আমরা দেখলাম পথের ধারে বহু জায়গায় একেবারে পরিকল্পিত গোর্খা জনমুক্তি মোর্চার পোস্টার রাখা হয়েছে। আজকে গোটা দিনের এই ঘটনা ঠিক কিরাম ছিল চাপানুতর, এবং প্রকাশ্যে কিভাবে তা সামনে চলে এলো আমাদের সবার সামনে, আর একটা প্রশ্ন তুলে দিল যে ওই শুরুতেই বললাম যেটা, হাসি কি মিলাইয়াছে, সেটা দেখে নেব সবার আগে আজকে গোটা দিনের ঘটনার একটা খতিয়ান। এক মঞ্চে মমতা গুরুং, তা সত্ত্বেও প্রথমবার দার্জিলিংয়ে মুখ্যমন্ত্রীর সভায় ছন্দপতন। অখণ্ডতার বার্তার মাঝেই মাথাচাড়া দিল পৃথক রাজ্যের জোরালো দাবি। মঙ্গলবার অনুষ্ঠানের শুরুর দিকে মোর্চা সভাপতি বিমল গুরুংকে পাশে বসিয়েই মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দেন পাহাড় বাংলার অবিচ্ছেদ্য অঙ্গ। हम दार्जिलिंग अच्छा रहे, दार्जिलिंग बंगाल का एक हिस्सा रहे, दार्जिलिंग एक कट्टर रहे, हम लोग एक कट्टर रहे, दार्जिलिंग तो हमारा एक हिस्सा है। কিন্তু অখণ্ডতার সুর কাটল একটু পরেই, যখন মঞ্চের সামনে প্ল্যাকার্ড দেখিয়ে পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে সরব হন কিছু মোর্চা সমর্থক। শেষমেশ গোর্খা সমর্থকদের সামলাতে হস্তক্ষেপ করেন গুরুং, মাইক হাতে অনুরোধ করেন শান্ত হতে। तपाईहरुलाई म रिक्वेस्ट गर्न चाहन्छु, तपाईहरु शान्तिसँगले बसिदिए। सबैलाई मेरो रिक्वेस्ट गर्न चाहन्छु, मुख्यमन्त्रीज्यूले जो पनि शब्द तपाईहरुलाई भनेका छन् साह्रै राम्रो तरिकाले भन्नुभएको छ, तपाईहरु शान्तिसँगले बसिदिए। धन्यवाद। সারা না মেলায় মাইক হাতে তুলে নেন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। কার্যত ধমকের সুরে জানান সরকারি অনুষ্ঠানে গোর্খাল্যান্ডের মতো রাজনৈতিক দাবি দেওয়া তিনি বরদাস্ত করবেন না। Please remember, this is not the party program. This is the government program. We must not behave anything which will give a wrong message. This is a government program. It is not the party program, not your party program or not my party program. I'm very rough and tough in this regard. এখানেই শেষ নয়, সৌহার্দ্যের সুর কাটল অন্যত্র, যখন মঞ্চে দাঁড়িয়ে ক্ষোভ উগরে দিলেন খোদ মোর্চা সভাপতি। এদিন ক্ষুব্ধ গুরুং অভিযোগ করেন পাহাড়ে পাট্টাবিলি থেকে উন্নয়নমূলক প্রকল্পের ঘোষণা হয়েছে জিটিএর নির্বাচিত প্রতিনিধিদের অগোচরে। आफ्नो प्रिन्सिपल सेक्रेटरीले हामीलाई आजसम्म जनाएनन् र यसको लागि हामी खेद प्रकट गर्छौं। डीएमको पक्षबाट भएको छ, यो गल्ती बारबार यसरी नदोहोरोस् र रेजुलेसन दिनेवाला पनि थिए, तर मलाई हिजोको दिनमा मलाई सम्झायो। শুধু তাই নয়, ক্ষোভের সুর সঞ্চারিত হলো গুরুংয়ের সাংবাদিক বৈঠকেও। সেখানেও মোর্চা সভাপতি ফের অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে রাজনৈতিক বিবৃতি দিয়েছেন, বলেছেন পাহাড় বাংলার অবিচ্ছেদ্য অঙ্গ, আর তাতেই পাহাড়বাসীর ভাবাবেগে আঘাত লেগেছে। देखिए मैसेज देखिए ना, ये तो आज का प्रोग्राम तो जीते का प्रोग्राम दिखाकर ये लोग मैसेज किया। अभी बोल रहे हैं, मैडम बोल रहा है ये तो पॉलिटिकल प्रोग्राम है। अरे पॉलिटिकल प्रोग्राम में पॉलिटिकल स्पीच नहीं देना चाहिए ना। गवर्नमेंट प्रोग्राम बोल रहा है तो अभी पॉलिटिकल स्पीच तो नहीं देना चाहिए ना। सीएम जब भी आता है छोटा सा हम लोग को दुख देता है। ये पार्ट ऑफ द बंगाल का अंश है, यंग है, विभिन्न हम लोग का भी तो पॉलिटिकल सिनारी अभी जो इसको भी ध्यान में रखना होगा ना। মুখ্যমন্ত্রী যেখানে বলছেন পাহাড় বাংলার অবিচ্ছেদ্য অঙ্গ, সেখানে মুখ্যমন্ত্রীর কনভয় কালিম্পংয়ে পৌঁছানোর আগেই সেখানে বিভিন্ন জায়গায় পোস্টার দেখা গেল দার্জিলিং রাজ্যের অংশ নয়। অন্যদিকে এদিনই গোর্খাল্যান্ডের দাবি নিয়ে দিল্লিতে বিজেপির সঙ্গে বৈঠক করেন মোর্চা নেতৃত্ব। বৈঠকের পর মোর্চার সাধারণ সম্পাদক রোশন गिरिর দাবি, তাদের আশা আডবাণী এই দাবিকে সমর্থন করবেন। आडवाणी साहब ने बोला है कि एक कॉम्प्रिहेंसिव केस स्टडी जो गोरखालैंड का है वो उनको सबमिट करने का लिए, तब वो उसका ऊपर अपना
जो भी राय है तब देंगे। एक केस स्टडी, गोरखालैंड का केस स्टडी सबमिट करने का लिए बोला है आडवाणी साहब ने, वो सपोर्ट करेंगे। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে সন্ধির বাতাবরণে মঞ্চের ছন্দপতন মমতা মোর্চা সম্পর্কে উষ্ণতা বাড়াবে নাকি দূরত্ব তা বলবে ভবিষ্যৎ। কিন্তু মুখ্যমন্ত্রীকে ঘিরে পাহাড়বাসীর উৎসাহে ঘাটতি কিন্তু আদবেই কোনো শুভ সংকেত নয়। আশাবুল হোসেন ও সনদ ঝা, এবিপি আনন্দ, দার্জিলিং। এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে আছে, আমার একদিকে আছেন সিপিএম নেতা অঞ্জন বেরা, আছেন ফরওয়ার্ড ব্লক নেতা নরেন চট্টোপাধ্যায়, আছেন তরুণ নস্কর এসইউসিআই নেতা। আমার অন্যদিকে আছেন অধ্যাপক সুমন বন্দ্যোপাধ্যায়, আছেন শিল্পী সমী রাইচ। কিছুক্ষণের মধ্যে এই অনুষ্ঠানে যোগ দেবেন কংগ্রেস নেতা নির্বেদ রায় এবং আর এক সিপিএম নেতা অশোক ভট্টাচার্য। এই মুহূর্তে সরাসরি আমার সঙ্গে যোগ দিয়েছেন গোর্খা জনমুক্তি মোর্চার দুজন সিনিয়র নেতা, একজন তিলক চাঁদ লুকা এবং অন্যজন অমর রায়, দার্জিলিং পুরসভার চেয়ারম্যান। আপনাদের দুজনের কাছেই আমার প্রথম প্রশ্ন যেটা থাকবে সেটা হচ্ছে, আমি বিমল গুরুংয়ের সাংবাদিক সম্মেলনটি দেখছিলাম, তাতে তার গলায় খুব স্পষ্ট উষ্মা যে জিটিএর যে অধিকার, সেই অধিকারে হস্তক্ষেপের অভিযোগ, এরকমটাই মনে হচ্ছে আমাদের। এই মুহূর্তে জিটিএর যে এখতিয়ার, সেখানে কি হস্তক্ষেপ হচ্ছে বলে আপনাদের মনে হচ্ছে? আপনাদের কাছে সরাসরি প্রথমেই জানতে চাইব। मैं क्या हिंदी में बोलूं? आप लोगों से मेरा पहला सवाल ये रहेगा कि आज बिमल गुरुंग को प्रेस कॉन्फ्रेंस हम लोग देख रहे थे, तो वहाँ राज्य सरकार ने जो पट्टा डिस्ट्रीब्यूट किया है उस बारे में उन्होंने कहा, थोड़ा मजाक करके ही कहा कि ये एक ऐतिहासिक दिन है, क्योंकि वो जो पट्टा डिस्ट्रीब्यूशन है वो इतना छोटा चीज़ है, तो इतना बड़ा कार्यक्रम में वो शोभा नहीं देता। थोड़ा उसमें सार्कज़म था। तो आपको क्या लगता है, राज्य सरकार का जो रवैया है वो कैसा है? वो क्या जीटीए में कोई हस्तक्षेप ऐसा आपको लग रहा है? আমরা ভাবি এটা দিস ইজ অ্যান ইন্টারফিয়ারেন্স। কেন কি জিটিএ যেটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে আগে, এটা এগ্রিমেন্ট হয়েছে, ট্রাইপার্টি এগ্রিমেন্ট হয়েছে, এখানে ইউ সি পাওয়ার্স আর ট্রান্সফার্ড। Now, when you say the land reform, a subject, এটা তো ট্রান্সফার সাবজেক্ট আছে না আন্ডার জিটিএ। আমরা ভাবছি এর কেন এই গভর্নমেন্ট ও এই ফাংশনে এখানে এসে ওরা পাট্টা ডিস্ট্রিবিউট করে, এটা তো জিটিএ এর কাজ। আর কে ওনাদের নাম দিয়েছে, কে বেনিফিশিয়ারিজ, এটা জিটিএর কিছু জানতো না। তাই আমরা ভাবি এটা আননেসেসারি ইন্টারফিয়ারেন্স। Then what is the use of transferring power if the government is going to carry on taking over subjects that have been transferred to the GTA. তাই আমি very strongly ভাবি কি এটা unnecessary interference. Government unnecessarily have taken GTA for granted. তাই আমরা একটু we look at it very serious. We look at it as a very serious problem. আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন থাকবে, আজকে মুখ্যমন্ত্রী মঞ্চের ওপর থেকে একবারে ধমকের সুরেই বলেছেন যে ওটা কোনো পলিটিক্যাল প্রোগ্রাম নয়, না তৃণমূল কংগ্রেসের না গোর্খা জনমুক্তি মোর্চার সরকারি অনুষ্ঠান, সুতরাং সেখানে রাজনীতির কথা কেন? আমি দেখছিলাম বিমল গুরুং তার সাংবাদিক সম্মেলনে বলছেন যে যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে দার্জিলিং পশ্চিমবঙ্গের অবিচ্ছেদ্য অংশ, সেটা একটা পলিটিক্যাল স্টেটমেন্ট এবং সেই জন্য তিনি যদি এটা করতে পারেন গোর্খাল্যান্ডের দাবিও উঠতে পারে। আপনি এই ব্যাপারটা একটু বিশ্লেষণ করে ব্যাখ্যা করে বলবেন আমাদের? না, এটা ঠিকই আছে, উনি যে বলেছেন যে ঠিকই আছে, এটা পলিটিক্যাল প্রোগ্রাম না, এটা গভর্নমেন্টের প্রোগ্রাম। কিন্তু লুকিং অ্যাট দ্য প্রেজেন্ট সিচুয়েশন, এটা ভেরি টাচি ইস্যু আছে, ইটস লিঙ্ক টু তেলেঙ্গানা। তাই আমরা ভাবি কি এই একটা চিফ মিনিস্টার অফ আ স্টেট এইখানে এসে
कि डायरेक्टली बेंगल विल नॉट बी डिवाइडेड वो ना बोले इनडायरेक्टली বলেছে তাই একটু সেন্টিমেন্টে লেগেছে আমাদের সাপোর্টার্সকে তাই অন দ্য স্পার অফ দ্য মোমেন্ট ওনার একটু স্লোগানিয়ারিং করেছেন তাই এই সিচুয়েশন আজকে এটা ডেভেলপ হয়েছে ঠিকই আছে মমতা ব্যানার্জি আমাদের চিফ মিনিস্টার যে বলেছেন এটা পলিটিক্যাল প্রোগ্রাম না এটা গভর্নমেন্টাল প্রোগ্রাম কিন্তু ওনাকে ভাবনা করা উচিত ছিল কি একটু ডিপ্লোম্যাটিক হয়ে বললে কিছু হতো না এরকম কিন্তু কেন আমরা অনেক ব্রেন স্টর্মিং সেশন করেছি আজকে প্রোগ্রামের জন্য আমাদের চিফ আমাদের সবকে ডেকে আমাদেরকে একটা ডিসকাশন করেছে কি করব আর আমরা ভেবেছি এটা কিছু হবে না আমাদের চিফ মিনিস্টার এটা কিছু অ্যাডভার্স বলবে না তাই আমরা সব অ্যাটেন্ড করব ওনাকে স্বাগত করব ওয়েলকাম করব উনি আমাদের একটা অতিথি তাই আজকে একটু উচ্ছ্বসিত হয়েছে আমাদের সাপোর্টার্স কেন কি কতবার আমাদের চিফ মিনিস্টার বলেছে কি বেঙ্গল দার্জিলিং উইল অলওয়েজ বি আ পার্ট অফ বেঙ্গল ওটা একটু হার্ট হয়েছে আমাদের সাপোর্টার্স আমি আপনাকে দুটো কথা বলবো প্রথম হচ্ছে সেখানেই তো শেষ নয় তার কারণ আজকে যখন কালিম্পংয়ে যাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী তখনও প্রচুর পোস্টার পড়েছে একাধিক জায়গায় পোস্টারিং হয়েছে সেইটাকে গোর্খা জনমুক্তি মোর্চা কি চোখে দেখছে সেটাকে কি সমর্থন করছেন সেটাকে আপনারা প্যাম্পারিং করছেন এই যে গোর্খাল্যান্ডের দাবিতে পোস্টার এইটা গোর্খা জনমুক্তি মোর্চার নাম লেখা পোস্টার সেটাকে আপনারা কিভাবে দেখছেন मैं और एक बार आपको बताना चाहूँगा मेरा सवाल वो ये है कि ये तो सिर्फ उस प्रोग्राम में स्लोगनिंग और पोस्टर दिखाना नहीं बल्कि कालिम्पोंग जब वो जा रहे थे ऑनरेबल चीफ मिनिस्टर वहाँ बहुत सारे जगहों में पोस्टर दिखा तो वो जो गोरखा जनमुक्ति मोर्चा के नाम में जो पोस्टर आ रहा है गोरखालैंड के डिमांड को लेकर उस पोस्टर और उस जो डिमांड को आपके पार्टी किस नज़रिया से देख रहे हैं और क्या आप सपोर्ट कर रहे हैं अपने सपोर्टर को जिन्होंने पोस्टर लगाया क्या आप पैम्परिंग कर रहे हैं आपका पार्टी का स्टैंड क्या है हाँ देखिए आपने जो ये अभी क्वेश्चन किया कि मतलब अभी दार्जिलिंग में एक माहौल सृष्टि हुआ है कि जगह जगह पर पोस्टर लग रहा है कि गोरखालैंड का डिमांड करके तो आप पूछ रहे हैं कि हम लोग किसको सपोर्ट करेंगे या नहीं करेंगे तो इसमें आप लोगों को देखिए सबसे पहले क्या है कि गवर्नमेंट को ये सोचना चाहिए कि जब जीटीए का अग्रीमेंट हुआ था तो अग्रीमेंट में एक चीज साफ लिखा है विदाउट ड्रॉपिंग द डिमांड फॉर द सेपरेट स्टेट ऑफ गोरखालैंड अग्रीमेंट में एक चीज साफ लिखा है विदाउट ड्रॉपिंग द डिमांड फॉर द सेपरेट स्टेट ऑफ गोरखालैंड उसमें गोरखालैंड का इंस्टेड ऑफ गोरखालैंड ये कहीं भी नहीं लिखा है तो इसका मतलब ये है कि एक तो ये क्या था कि टेम्पोरेरी एक अरेंजमेंट है या हमारा तरफ से ये सोचते हैं गवर्नमेंट किस तरफ से सोचते हैं वो गवर्नमेंट जाने देखिए उसका बाद क्या हुआ कि हम लोग अग्री हुआ कि ठीक है डेवलपमेंट के लिए हम लोग चलाएंगे तो चलाने का बाद जब हम इसमें जो अग्रीमेंट में लिखा है देयर आर सो मेनी प्रोविजंस कि सो मेनी डिपार्टमेंट्स हैव बीन ट्रांसफर्ड टू द जीटीए कि समझ लीजिए कि आपका माइनॉरिटी अफेयर्स जैसे लैंड हुआ आपका जैसे माइनर इरिगेशन अब ये सब चीजें अगर ये सब चीज जीटीए को ट्रांसफर होने का बाद अगर गवर्नमेंट उत्तर बंगा जो ये एक ठो या उत्सव करके गवर्नमेंट एजेंसी अगर हमारा जो जीटीए का काम है गवर्नमेंट एजेंसी काम करेंगे तो हम लोग को जीटीए में बैठने के लिए या जीटीए चलाने के लिए उसके कोई जरूरी नहीं है हमारा जरूरी नहीं है नंबर 1 ये नंबर 2 क्या है कि अगर कोई भी काम जीटीए को ट्रांसफर हुआ है या कोई भी डिपार्टमेंट ट्रांसफर हुआ है वो डिपार्टमेंट में अगर गवर्नमेंट वांट्स टू डू समथिंग तो पहले तो क्या है कि जीटीए का एक तो सभा है इलेक्टेड मेंबर से हमारा सबसे बड़ा क्या है कि जीटीए का चीफ है तो एक तो बॉडी है उधर में आपका डायरेक्टर से आपका प्रिंसिपल सेक्रेटरी है
हम लोग को इन्फॉर्म करके कि ये करना चाहता है, वो करके एक तो कंसेंस में करने से ये आज प्रॉब्लम ये नहीं होता। तो आई बीइंग अ मेंबर ऑफ जीटीए, देखिए हमको एसएमएस मिला कि थ्रू प्रिंसिपल सेक्रेटरी कि क्या है कि आज 1 बजे 29 तारीख 1 बजे आप लोगों को अटेंड करना है, ठीक है, वी आर अग्रीड। लेकिन उसका एजेंडा क्या है? जब आकर हमने देखा कि एजेंडा जो हम लोग को करना चाहे था वो एजेंडा आप लोग स्टेट गवर्नमेंट कर रहा है, नंबर 1। नंबर 2 ये देखिए, अब हम लोग क्या है कि हम लोग तो एक तो आंदोलन करके आया है, हम लोग चाहता है कि गोरखालैंड, हम लोग अभी तक हम लोग ने गोरखालैंड का आंदोलन तो छोड़ा तो नहीं है, लेकिन एक लोग डेवलपमेंट के लिए, एक तो शांति के लिए हम लोग ने क्या किया, वी हैव एडॉप्टेड दिस गोरखालैंड टेरिटोरियल एडमिनिस्ट्रेशन। ये करने का बाद अगर कि चीफ मिनिस्टर बोल रहा है कि ठीक है दार्जिलिंग बंगाल का एक अभिन्न अंग है, डोंट यू थिंक दिस इज अ पॉलिटिकल स्टेटमेंट? अगर वो पॉलिटिकल स्टेटमेंट करेगा तो हम लोग तो क्या है, हम लोग तो आंदोलन करके आए हैं, तो हम लोग का अगर हमारा सपोर्टर्स वी वांट गोरखालैंड बोल देंगे तो क्या है, तो इट्स नॉट नेसेसरी कि बोलना वो डायस में जाकर माइक लेकर ये बोलना नहीं चाहिए कि ये पॉलिटिकल प्रोग्राम नहीं है। हम लोग तो जानते हैं ये गवर्नमेंट प्रोग्राम है, लेकिन मुख्यमंत्री जी को भी जानना चाहिए कि दिस इज अ गवर्नमेंट प्रोग्राम, पॉलिटिकल स्टेटमेंट करना नहीं, बोलना नहीं चाहिए था। सबसे बड़ा प्रॉब्लम यह हुआ। उसका बाद देखिए हमारा हाथ में तो नहीं है, टोटल गोरखालैंड का जो एजिटेशन हुआ है इसका मुद्दा तो हमारा हाथ में नहीं है, ये तो एक तो सेंटीमेंट से, ये सब लोग चाहता है कि दार्जिलिंग में गोरखालैंड होना चाहिए, और ये सब लोग चाहता है कि अब ये जो कुछ भी हो रहा है जीटीए हो रहा है सिर्फ डेवलपमेंट के लिए है। तो जनता ने आप जगह जगह पर पोस्टर लगा दिया, कुछ कर दिया, तो इसमें तो हम लोग तो वी आर नॉट इंस्टिगेटिंग पीपल, वो तो पीपल का अपना विल है, उन लोग का अपना डेमोक्रेटिक राइट है। तो ये हो रहा है, और इसमें सबसे बड़ा क्या है कि एक तो जो क्लियर डिमार्केशन क्लियर होना चाहिए कि जीटीए कितना काम करेगा और गवर्नमेंट कितना काम करेगा, और कहां पर गवर्नमेंट हम लोग को बोल सकता है कि आप ये ठीक नहीं कर रहा है, और कहां हम लोग बोलेंगे कि गवर्नमेंट को कि आप लोग को करना चाहिए था, ये नहीं करना चाहिए। पहले क्लियर डिमार्केशन होना चाहिए, इसको अंडरस्टैंडिंग होना चाहिए, अगर उसका बाद काम करे तब तो ठीक है, नहीं तो इस तरीका का मतलब आपका इंटरफेरेंस रहता करते रहने से देखिए अब पहाड़ में आई डोंट थिंक देयर विल बी पीस इन हिल्स। आपके पास हम फिर जाएंगे, आप इस शो में बने रहिए, जरूर आपके पास जाएंगे। অঞ্জন বাবু আপনার কাছে জানতে চাইবো যে যেটা খুব স্পষ্ট একেবারে, সেটা হচ্ছে যে এই মুহূর্তে ওনাদের মনে হচ্ছে যে জিটিএর যে সম্পূর্ণ ক্ষমতা তার ভেতর কোথাও সরকারের হস্তক্ষেপ হচ্ছে, এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ যে গোর্খাল্যান্ডের যে মূল দাবি সেটা থেকে তারা বিন্দুমাত্র সরেননি এবং সেই দাবির এখনো তারা সমর্থক। কি বলবেন আপনি? না, আজকের ঘটনাটা তো খুবই গুরুতর, সন্দেহ নেই। এই যে রাজ্য সরকার বলে আসছিলেন আরে সমস্যা একটা রয়েছে কিন্তু পাহাড় হাসছে, জানি না পাহাড়ে তো এই অবস্থা বোঝা গেল, এখন জঙ্গলমহল কি হচ্ছে বলা মুশকিল। কিন্তু একটা বিষয় দেখো যে এই ধরনের সস্তা রাজনীতির যা পরিণতি হওয়া উচিত বোধহয় তাই হচ্ছে, যা হবে খুব দুর্ভাগ্যজনক, খুব দুর্ভাগ্যজনক। পাহাড়ের হাসি মিলিয়ে গেছে কিনা সেটা বিতর্কের প্রশ্ন, পরের বিষয়, আমি সেটাই দিয়ে আসছি। রাজনৈতিক দল এবং মুখ্য বিরোধী হিসেবে আপনাদের হাসি ফিরে এসেছে? না, মোর্চা দার্জিলিংটা হচ্ছে গুরুতর বিষয়, কিন্তু মুশকিল হচ্ছে যে সেটা আমি তোমাকে বলছি জাস্ট খুব সংক্ষেপেই, যে দেখো মোর্চা এবং তৃণমূল কংগ্রেস এবং গভর্নমেন্ট আজকে তাদের যে সরকার, রাজ্য সরকার, তারা বুঝবে ঠিক করবে কে কার এতে হস্তক্ষেপ করছে। দার্জিলিংয়ে মোর্চার এতে যে তোমার গোর্খাল্যান্ডের জিটিএ অথরিটিতে হস্তক্ষেপ করছে রাজ্য সরকার, না রাজ্য সরকারে হস্তক্ষেপ করছে জিটিএ, এটা তাদের ব্যাপার, তারা বলবে। কিন্তু একটা জিনিস দেখো, দুজনেই দুটো পক্ষই যেটা করেছে, এই যে আজকে মোর্চা, আজকে এরা বলছে হস্তক্ষেপ করছে, কিন্তু একটা বিষয় হচ্ছে যে এই সরকার যখন আমাদের সরকার ছিল তখন কেন্দ্রীয় ত্রিপাক্ষিক আলোচনার মাধ্যমে একটা জায়গায় আসে যাচ্ছিল, যখন একটা অথরিটি তৈরি করা যেত জিএনএলএফ, এই যে তোমার ওখানকার যে আগের যে অথরিটি ছিল সেইটা সাংবিধানিক রক্ষা কবচ পেত। এই মোর্চায় কিন্তু সেই সময় চুক্তিটা না করে তৃণমূল কংগ্রেসকে সুবিধা দেওয়ার জন্য, মনে আছে এদের নেতারা গিয়েছিল পাহাড় জঙ্গলমহলে গিয়ে ছত্রধর মাহাতোর সঙ্গে দেখা করেছিল, এরাই করেছিল যাতে উস্কানি দেওয়া যায়। এবং তারা সাংবিধানিক রক্ষা কবচের যখন সব সম্ভাবনা তৈরি হলো ত্রিপাক্ষিক বৈঠকে, তখন সেটা হঠাৎ তারা মেকে বসলো, নিল না। তারা একটা কিন্তু পাওয়ারফুল এবং বিধিবদ্ধ ক্ষমতা সম্পন্ন অথরিটি নিজেরাই তখন সেটা থেকে পিছিয়ে এসেছিল। পশ্চিমবঙ্গের ক্ষতি করে, দার্জিলিংয়ের মানুষের সমস্যা তো পশ্চিমবঙ্গের মানুষের সমস্যা, দার্জিলিংয়ের উন্নতি মানে তো পশ্চিমবঙ্গের উন্নতি, সবাই জানে।
এবং মনে আছে যখন ওরা অনশন করছিল উত্তরবঙ্গে, তখনকার যিনি বিরোধী নেতা ছিলেন তৃণমূলের নেতা, তিনি সেখানে গিয়ে তাদের সঙ্গে বিস্তর মিটিং করলেন যাতে বামফ্রন্টের আমলে কোনো মীমাংসা না হয়। আগুন নিয়ে খেলতে নেই, এখানে একটা কনসেনসাস দরকার। তখন বারংবার রাজ্য সরকার মিটিং ডেকেছে, আসুন সবাই মিলে এটা আলোচনা করি। কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা, এখানকার প্রধান বিরোধী দল তারা যায়নি, তারা ওখানটাকে গোর্খাল্যান্ডের যে সমস্যা, দাবির যে সমস্যা বা উত্তরবঙ্গের পাহাড়ের যে সমস্যা, সেইটা নিয়ে খুচরো রাজনীতি করে তৎকালীন বামফ্রন্ট সরকারকে বিপদে ফেলা ছাড়া আর কোনো রাজনীতি তারা করতে যায়নি। কিন্তু এবারে যখন এলো বলছি, আজকের ঘটনা তো পরিণতি আছে, যা ওখানে তোমাদের মোর্চা নেতা ইতিমধ্যেই বললেন, যখন আইন হয়েছিল কি উচিত ছিল যে বিধানসভাতে এটা আলোচনা করা। যখন আমাদের সময় গোর্খাল্যান্ডে জেএনএলএফ এর ওই অথরিটি চুক্তি হয়েছিল, মনে আছে এটা বিধানসভায় পেশ হয়েছিল, কিছুতেই যখন চুক্তির আগে যে বৈঠকটা ফাইনাল করলো তখন বিরোধীদের দিল না। যে চুক্তি হলো, আমি জানি না তৎকালীন কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র সচিব, স্বরাষ্ট্রমন্ত্রী বা কিভাবে সেই চুক্তিতে সই করেছিলেন, যে তাতে কিন্তু গোর্খাল্যান্ডের কথাটা উল্লেখ ছিল। আমরা বলেছিলাম, তোমাদের হয়তো মনে আছে মিডিয়ার, যে আমরা বারংবার বিরোধী নেতা বলেছিলেন যে গোর্খাল্যান্ডেরটা থাকছে, এটা কেন? কিন্তু মুশকিল হচ্ছে যে আজকের যে একেবারে বলেছিলেন, এবং তখন মনে আছে যে তখন কিন্তু আজকের মুখ্যমন্ত্রী, তৃণমূলের সরকারের মুখ্যমন্ত্রী, তখন তারা কোনো কথাই শুনতে চায়নি, কারণ তারা পাহাড় নিয়ে পলিটিক্স করতেই বেশি ব্যস্ত ছিল। কিন্তু একটা জিনিস আপনি প্রশংসা কেন করবেন না, যে বিমল গুরুংকে পাশে বসিয়ে মুখ্যমন্ত্রী বলছেন যে দার্জিলিং পশ্চিমবঙ্গের অবিচ্ছেদ্য অংশ। আমি বলছি সেটা সরকারের স্ট্যান্ড, অবশ্যই রাজনীতির স্ট্যান্ড কিনা সেটা যেটা মোর্চারা বলছেন হতে পারে, কিন্তু আমি বলছি সরকারের এই অবস্থানটা তো পাশে বসিয়ে বলছেন, এই অংশের প্রশংসা করছেন না কেন? আমি একটা কথা আমাদের বিরোধী নেতা বলেছেন, আমিও বলছি তোমাকে, এটাই বাস্তব, যে কে কার সাথে গটাপ গেম খেলছে বলতে পারবো না। আদৌ মোর্চাকে উনি বলছেন কিনা, মোর্চা ওনার সঙ্গে কি কথা বলতে চাইছে। মোর্চা পাহাড়ের উন্নয়নের জন্য একটা প্রকৃত পাওয়ারফুল অথরিটি মোর্চাই প্রত্যাখ্যান করেছিল, অ্যান্টি লেফট ফ্রন্ট পলিটিক্স করার জন্য। এবং তখন আজকের যিনি মুখ্যমন্ত্রী বলছেন, তিনি পাহাড় হাসছেন, এই ক্যাম্পেইন করতেই বেশি ব্যস্ত, পাহাড়ের প্রকৃত সমস্যাকে অ্যাড্রেস করার দিকে কিন্তু তার নজর কম। এছাড়া উনি অন্য কথা কি বলবেন, কিন্তু রুট কস্টটা রেখে দিয়েছেন চুক্তির মধ্যে, যেখানে গোর্খাল্যান্ডের দাবিটা এটা তো আগে ছিল না। এবং এ নিয়ে কিছুতেই একটা সর্বদলীয় বৈঠক, কিছুতেই অন্যান্য রাজনৈতিক দলগুলোকে যুক্ত করে, এটা একটা সামগ্রিক সমস্যা, এটা পেটি বাইপার্টিজান পলিটিক্স দিয়ে দেখলে হবে না, যে কথা আমরা বারংবার বলেছি। কখনোই সবকটা রাজনৈতিক রাজ্যের দায়িত্বশীল দলগুলোকে উনি যুক্ত করে কি আলোচনা করা উচিত, কি করা উচিত তা নয়, এখান থেকে যে বললাম পেটি পলিটিক্সের রাজনীতি, পেটি পলিটিক্সের যে স্টাইল, ওয়ার্কিং স্টাইল, এই করতে গিয়ে আজকে এমন অবস্থায় যাচ্ছে। এরা অভিযোগ করছে যে ল্যান্ড হচ্ছে এদের, আমি জানি না কি ট্রান্সফার করেছে, হাইকোর্টে তো দেখেছেন যে এমন অবস্থা হলো। আমরা বলেছিলাম যে এই আইনটা টিকতে পারে না, কখনো সংবিধান সংশোধন করতে হবে, একথা বিধানসভাতে বারংবার বলেছেন আমাদের দল, বামফ্রন্টের নেতৃবৃন্দ বলেছেন, বিরোধী নেতা বলেছেন, কিন্তু আজকে হাইকোর্টে দেখা গেল এই আইন সম্পর্কে কেন্দ্রীয় সরকার কি বলল, না এটা সংবিধান সংশোধন করা উচিত ছিল, খবরে কাগজে যা পড়েছি তো তোমরা জানো এসব। তো তাহলে গোটাটা নিয়েই ছিনিমিনি খেলা হচ্ছে। একদিকে মোর্চা ছিনিমিনি খেলছে পাহাড়ের মানুষকে নিয়ে, তাদের প্রকৃত অথরিটি তারা প্রত্যাখ্যান করে শুধু অ্যান্টি লেফট ফ্রন্টকে পলিটিক্স করার জন্য, এই তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে। এখনকার রাজ্য সরকার, এটা তাদেরই দায়িত্ব, রাজ্য সরকারকেই দেখতে হবে যে কেন তারা ওই চুক্তিতে সই করেছিল এবং কি অথরিটি দেওয়া উচিত ছিল, কেন তারা এই নিয়ে বিরোধীদের সঙ্গে আলোচনা করলো না, সর্বদলীয় বৈঠক ডাকলো না, এবং সুনির্দিষ্ট যে মোর্চা যেভাবে পাহাড়ের মানুষকে ডিপ্রাইভ করেছে, আজকে গোটা তৃণমূল সরকার পশ্চিমবঙ্গকে সেইভাবে ডিপ্রাইভ করতে চাইছে, পাহাড়ের মানুষকে ডিপ্রাইভ করতে চাইছে আসলে। কারণ পাহাড় হাসছে এই বিজ্ঞাপনটুকু বলা ছাড়া আর কোন উদ্দেশ্য এই সরকারের নেই। খুব ডেঞ্জারাস। মুশকিল হচ্ছে শুধুমাত্র সমালোচনাই আমি করতে চাইছি না, যে এই মাঝখানে দাঁড়িয়ে আমার মনে হয় যারা সংবেদনশীল এবং দায়িত্বশীল তারা ভাবুন যে কি করলে এই অবস্থা থেকে আমরা বেরোতে পারি। খুব গুরুত্বপূর্ণ। আসলে দুটো জিনিস মাথায় রাখতে হবে, যে আমরা যেন এরকম চিন্তা ভাবনা করে এই মুহূর্তগুলোতে এগোবার চেষ্টা না করি যে আমাদের দল যা করেছে সব ঠিক করেছে, অন্য দলগুলো ঠিক করেনি। গণেশ সুব্বা এবং রতনলাল ব্রাহ্মণ এরা প্রথম নেহরুজির কাছে জমা দিয়েছিলেন এই গোর্খাল্যান্ডের প্রস্তাব। সুতরাং কমিউনিস্ট পার্টি কোনো ভূমিকা পালন করেনি এই ব্যাপারে, এই আন্দোলনের ব্যাপারে তা নয়। পরবর্তীকালে ক্ষমতায় আসার পরে তারা মনে করেছেন বা বোধ করেছেন যে না, এই অঞ্চল যদি আমাদের বাইরে চলে যায় তাহলে একটা সেপারেটিস্ট মুভমেন্ট তৈরি হতে পারে, এবং সেটা গভীরভাবে তরাই ডুয়ার্সে নেমে এসেছে। ঘটনাটা সত্যি না, আমি বলবো এটা সত্যি তো না, সত্যি নয়। আচ্ছা, দুটো একটা তথ্যগত ভুল আছে। একটা হচ্ছে রতনলাল ব্রাহ্মণ না, গণেশ সুব্বা পার্টিতে কিন্তু ছিলেন না তখন,
যেটা আমাদের তখনকার পার্টির যে স্ট্যান্ড থেকে বলা হচ্ছে, সেখানে বারংবার দেখবেন 50s 60s ইত্যাদি গোর্খা ল্যান্ড কথাটা এরকম ভাবে না, তবে অটোনমি দেওয়ার পক্ষে, আমরা রাজ্যের মধ্যে অটোনমি দেওয়ার পক্ষে। প্রথম প্রস্তাবটা যেটা নেহেরুর কাছে পেশ করা হয়েছিল সেটা অটোনমির প্রশ্ন আসেনি, সেটা আলাদা রাজ্যের প্রশ্নই এসেছিল। এটা হচ্ছে, এটা আমার ডকুমেন্ট কোনো কিছু নয়, এটা একদম অফিসিয়াল যে কোনো আর্কাইভস ডকুমেন্ট, এনিওয়ে সেটা নিয়ে আলোচনা হতেই পারে, বাট এটা পজিটিভ ছিল টুয়ার্ডস হতে পারে। মূল যে প্রশ্নটা গিয়ে দাঁড়ালো সেটা অন্য, সেটা হচ্ছে যে আমি যদি একটা পর্ব হিসাবে এটাকে চিন্তা করি, যে আমরা যখন সই করলাম অটোনমি দেওয়ার পরে, এই জিনিসটাকে কিন্তু তাহলে মুশকিল হচ্ছে কি, আমরা যদি শুধুমাত্র সেই মুহূর্তের জন্য অটোনমি দেওয়ার কথা ভাবি, তাহলে কিন্তু ওই সমস্যাটা চিরদিনই থেকে যাবে, কোনোদিনই সমাধান হবে না। আর আমি যদি ভাবি যে সত্যিকারের আমার একটা পলিটিক্যাল অনেস্টি আছে এই অটোনমি দেওয়ার ক্ষেত্রে, তাহলে আমার কিন্তু পরবর্তী কার্যকলাপগুলো যদি আমার বিশ্বাসযোগ্য করে তুলতে পারি ওই জনগোষ্ঠীর কাছে, ওই মানুষগুলোর কাছে, বা মোর্চার কাছে, হোয়াট এভার ইট ইজ, দার্জিলিংয়ের মানুষের কাছে, তাহলে বাকি দুপক্ষতেই যে ধরনের অসুবিধাজনক জায়গাগুলো রয়েছে, বা অনেক বেশি মানুষকে ঘিরে, এতগুলো ব্লককে ঘিরে যে সমতলে গিয়ে যে জায়গাগুলো প্রবলেমগুলো তৈরি হয়েছে, এই সমস্তগুলোই ধীরে 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 সেটা কিন্তু আলোচনার মাধ্যমে কাটিয়ে নেওয়া সম্ভব হতে পারে। কিন্তু শুরুতেই যদি একটা অবিশ্বাস, আপনি কি বলছেন এই জিটি এর যে সামগ্রিক প্রক্রিয়াটা, এর মধ্যে সেই সততা, সেই অনেস্টির অভাব ছিল? এই তো অভাব তো দেখালো, ওরাই তো বলছেন। আজকে যখন আপনি আমাদের একটা অটোনমি দিলেন, আমাদের এর মধ্যে আপনি অঙ্গীভূত করলেন না কেন? আমাদের কোনো দলের, কংগ্রেসের লোকেদের কাউকে ডাকা হয়নি, কোনো নেতাকে ডাকা হয়নি, এমএলএদের ডাকা হচ্ছে না, কিচ্ছু ডাকা হচ্ছে না। কংগ্রেস বলে বলছি না, শুধুমাত্র তৃণমূলের উৎসব সরকারি উৎসবে রূপান্তরিত করা হচ্ছে বারবার। তার কারণ এরা কি বোধ করেছেন আমি জানি না, যে সরকারও বোধ করছেন বোধহয় যে শুধুমাত্র একটি দলীয় সরকার এবং এই দলের যাবতীয় লোকজন তাদের নিয়ে কাজকর্ম করতে হবে। না দার্জিলিংয়ের মানুষকে ডাকছেন, না কংগ্রেসকে ডাকছেন, না কমিউনিস্ট পার্টি সিপিএমকে ডাকছেন, না প্রধান বিরোধী দল, মূল দল, কাউকে বাদ, সব বাদ। নিজেরা বসে বসে ওখানে করবেন এবং করে কিছু উত্তেজক কথাবার্তা রাখবেন, যে কথাগুলোর কার্যত যে কাজটা করা ছিল, কাজ যদি ওখানে গিয়ে করতে হয় যে আমি গোর্খাল্যান্ডকে নিয়ে চিন্তা করব না, ধীরে ধীরে আলটিমেটলি দার্জিলিংকে একটা অংশ রাখবো এবং ওইখানে একটা অটোনমি দেব, স্বায়ত্তশাসন রাখবো, যেরকম বিভিন্ন জায়গায় করা আছে, ত্রিপুরাতেও করা, বিভিন্ন জায়গায় আছে। এখন সেই যে ঘটনাগুলো ঘটাবো, তার জন্যে আমি তো শুধু সই করে দিয়ে পালিয়ে চলে আসবো না, আমার তো একটা প্রসেস রান করবে। সেই লোকগুলো ধীরে 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 বুঝতে পারবেন যে ঠিক আছে, আমাদের হাতে কিছু ক্ষমতা দেওয়া হয়েছে, সেই ক্ষমতাকে আমরা কাজ করব। সরকার এইখানে কিন্তু আমাদের চেয়ে উপরে, সরকার কিন্তু এই জায়গাটা গিয়ে স্টেট গভর্নমেন্ট ইন্টারফেয়ার করবে, এই জায়গায় সেন্ট্রাল গভর্নমেন্ট ইন্টারফেয়ার করবে, কারণ ওই যে জায়গাটা, ওই জায়গাটা একদম বর্ডার এরিয়া। এই এতটা বর্ডার, এতগুলো রাজ্যের সঙ্গে, দেশের সঙ্গে বর্ডার, সেইখানে দাঁড়িয়ে ইট নিডস, ইট কোয়ালিফাইজ যে এতগুলো জিনিসকে ডিল করতে গেলে একটা অত্যন্ত অনেস্ট, একটা ডেডিকেটেড একটা এফার্ট, সেই এফার্ট দেওয়া। একটা SMS করে একজন প্রিন্সিপাল সেক্রেটারি বলছেন, এটা কোনো জায়গা দাঁড়ায়? তার সাহস হয় কি করে যে জনপ্রতিনিধিদের একটা SMS পাঠিয়ে বলছেন? SMS এর কোনো অথেন্টিকেশন আছে? কোনো অথেন্টিকেশন? এই যদি আজকে ধরো আমি তোমাকে একটা SMS এ খবর পাঠালাম, তুমি আমাকে বললে নির্বেদা আপনি আমাকে SMS এ এই খবরটা যে পাঠালেন এটা তো সম্পূর্ণ মিথ্যে। আমি বললাম যে কি যে বলো ভাই, আর বলো না, SMS-টা রেখে আমি চলে গেছিলাম, আমার ওখানে দুটো ছেলে আছে, চ্যাংড়া ছেলে, তোমার নাম্বারটা দেখে পাঠিয়ে দিয়েছে, ভাই আই এম সরি ফর দ্যাট। আমার সই নেই, আমার কিচ্ছু নেই। SMS এ পাঠিয়ে দায়িত্ব জ্ঞানহীন একটা অ্যাডমিনিস্ট্রেশন রান করতে পারে না। কতগুলো নিয়ম আছে তো অ্যাডমিনিস্ট্রেশন রান করা, এবং তার ফলে কি হচ্ছে, আচ্ছা তর্কের খাতিরে ধরে নিন যে দার্জিলিং এর ডিএম জিটি এর দায়িত্বপ্রাপ্ত, তার একটা ব্যক্তিগত বা তার পদ্ধতিগত কিছু ভুল, সেই পার্টটা যদি বাদ দেওয়া যায়, পদ্ধতিগত ভুল নয়, দৃষ্টিভঙ্গি, ইচ্ছাকৃত ভুল। আচ্ছা বেশ, আমি বলছি যে বলে দিচ্ছি, যে কোনো লোককে নিবন্ধন ধরা যাক তিনি আর রইলেন না, নিয়ম আছে,
নিবেদা, আমি এইভাবে দেখছি যে তিনি আর রইলেন না, ব্যক্তি বিশেষ বা ব্যক্তির পদ্ধতিতে সমস্যা, তাকে সরিয়ে দেওয়া হলো, তাহলে কি পাহাড় আবার হাসবে? মানে আমি বলছি সমস্যাটা কি এতটাই ছোট না, এর থেকে বৃহত্তর সমস্যা রয়েছে? মজাটা হচ্ছে সিস্টেমটা তো আজকে যদি হঠাৎ একটা হতো তাহলে নিশ্চয়ই এটা নিয়ে রেকটিফিকেশনের প্রশ্ন আসতো, সংশোধনের। এটাই একটা ধরা বাঁধা সিস্টেম হয়ে গেছে, এবং যে সিস্টেমটা কোনোদিন হতে পারে না। হার্ড কপি মাস্ট বি দেয়ার, সাইন্ড হার্ড কপি, অথরাইজড। সেটা না হলে কোনো লোকের কাছে একটা দায়িত্বপূর্ণ ইনভিটেশন যেতে পারে না, এই অবস্থায় হতে পারে না। অর্থাৎ পুরো ব্যাপারটাকে একটা অত্যন্ত ভাসমান অবস্থায় রাখা, যে কোনো পরিস্থিতি অনুযায়ী জিনিসটাকে ঘুরিয়ে দেওয়া, এটা সরকারি প্রোটোকলে কখনো হয় না। SMS পাঠিয়ে, অমুক পাঠিয়ে, এই সব করে, এই ধরনের ব্যাপার এই বাচ্চা ছেলেরা করে। এগুলো নিয়ে সরকারি কোনো ইনভিটেশন, কোনো দায়িত্বপূর্ণ কোনো ঘটনা, কোনো অথরাইজেশন যার মধ্যে নেই, তা দিয়ে করা যায় না। এবং সর্বোপরি ঠিক জায়গায় ব্যাপারটা তো ঠিক জায়গায় আঘাতটা করেছে, অস্বীকার করে তো লাভ নেই। যে প্রশ্নগুলো ওরা তুলছেন, আমি মূল প্রশ্নের জায়গায় আমার অনেক আপত্তি থাকতে পারে, আমার অনেক ভিন্ন মত থাকতে পারে, আমার অনেক প্রশ্ন থাকতে পারে, সমতলের মানুষের সঙ্গে পাহাড়ের মানুষের জনগোষ্ঠী নিয়ে অনেক আলোচনা হতে পারে, নিশ্চয়ই হতে পারে। কিন্তু যদি আমাকে আপনি বলেন যে আমি এখানে এসেছি, আমাকে আপনি অমুকটুকু আমার উপর অধিকার দেবেন, তারপরে যদি আমি এখানে ধরুন কন্টিনিউয়াসলি আপনি আমাকে বসিয়ে রাখলেন 2 ঘন্টা যাবত, একটি কথাও বলতে দিলেন না, তারপরে আমি উঠে তো আপনাকে বলবোই, তাহলে আমাকে ডেকেছিলেন কেন? আমাকে একটি কথাও তো বলতে দিতে পারতেন 1 মিনিটের জন্য। তো হোয়াট ইজ দিস? এই অবিশ্বাসের বাতাবরণ দিয়ে আলটিমেটলি এখন কি হবে? এখন এক একটা জায়গায় সংঘাতকে যদি জিইয়ে রাখা যায়, তাহলে আরেকটু অঙ্কটা এরকম দাঁড়ায়, তাহলে খুব বিশ্রী রাজনীতি দাঁড়াচ্ছে। সেটা হচ্ছে এই দার্জিলিংয়ের সংঘাত জিইয়ে রাখলে কি হবে? আমি বলবো দার্জিলিং অভিন্ন, ভিন্ন নয়, অমুক নয়, তসুক নয়, তাতে কিছু মানুষ কিছু দিনের জন্যে আমার সঙ্গে থাকবেন। কিন্তু এটা ন্যাশনাল পলিটিক্স বা স্টেট পলিটিক্স, এটা ন্যাশনাল পলিটিক্সের অঙ্গীভূত এই অংশটা। সুতরাং এই অংশটাকে ট্রিট করতে গেলে আমার মনে হয় ইট নিডস মোর সিরিয়াস এবং একটা ডেডিকেটেড অনেস্ট এফোর্ট, যেটা সৎ হতে হবে, যেটা কার্যকরী একটা কিছু হতে হবে, এবং এটা একেবারেই বিজ্ঞাপিত ব্যাপারের মধ্যে না থেকে সেখান থেকে অনেক দূরে সরে গিয়ে অত্যন্ত নির্ধারিত, অত্যন্ত পারস্পরিক বোঝাপড়ার মধ্যে দিয়ে ব্যাপারটাকে আনতে হবে। এটাই সিচুয়েশন, ভেরি ক্লিয়ার অ্যাজ দ্যাট। আজকে গোটা দিনের যে ঘটনা এবং গোটা দিনের যে ডেভেলপমেন্ট, তাই নিয়ে রাজনৈতিক মহলের কি প্রতিক্রিয়া পরপর আপনাদের দেখাবো। সূর্যকান্ত মিশ্র, বিমান বসু, দীপা দাস মুন্সী এবং তথাগত রায়, তারা ঠিক কি বলেছেন আজকের এই ঘটনা এবং তার ডেভেলপমেন্ট নিয়ে দেখুন। মুখ্যমন্ত্রীকে অনেকবার বলেছি যে আপনি যখন বলেন পাহাড় হাসছে, আমি জিজ্ঞেস করেছিলাম কীরকম করে হাসছে, করে হাসছে না গো করে হাসছে না মুচকে হাসছে, কীরকম হাসছে? আপনার যে পার্টির প্রার্থীরা দ্বিতীয় নির্বাচনে প্রার্থীপদ মনোনয়নপত্র জমা দিতে পারলো না, তারাও কি হাসছে খুব? গোর্খা জনমুক্তি মোর্চার নেতারা বলেছিলেন যে আপনি পাহাড়ের মানুষের মা, তো মা গেছেন পাহাড়ে আর ছেলে মায়ের কাছে আবদার করতে যায়নি, দিল্লিতে গিয়ে রাস্তায় বসে পড়েছেন। পাহাড় কখনোই হাসেনি, উনি একটা কোনোভাবে একটা আগুনের ওপর মালসা চাপা দিয়ে চলে এসেছিলেন, কিন্তু আগুনটা ছিল এবং এখনো আছে। মুখ্যমন্ত্রী একটা সস্তা জনমোহিনী রাস্তা নিতে গেলেন, যার ফলাফল আজকে এই হলো, এবং পাহাড়ে আবার অশান্তি তৈরি হবে। আজকে হয়তো মুখ্যমন্ত্রী ধমকের সুরে বলেছেন যে সরকারি অনুষ্ঠানে এই ধরনের স্লোগান দেওয়া যাবে না। এটা ঠিক, সরকারি অনুষ্ঠানে এই ধরনের স্লোগান দেওয়া যায় না, কিন্তু তিনিও তো সরকারি মঞ্চকে রাজনৈতিক মঞ্চ হিসেবে ব্যবহার করেছেন। প্রশাসনকে কাজে লাগিয়ে তারা কিভাবে সমস্যাটা সমাধান করবেন, এই আবেগটাকে কোন জায়গায় তারা দেবেন, এটা তাদের ঠিক করতে হবে। আজকে যে মুখ্যমন্ত্রী বারে বারে হাস্যমুখে দাঁড়িয়ে থেকে বিজ্ঞাপনের পর্দায় পাহাড় হাসছে বলেছেন, তিনি নিজে ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতায় দেখলেন পাহাড় হাসছে না। রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং সিপিএম নেতা অশোক ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন।
অশোকবাবু, আপনার কাছে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে পাহাড় হাসছে কিনা জানি না, পাহাড় হাসছে না অনেকে বলছেন, কিন্তু আলিমুদ্দিন হাসছে, অন্তত বিমানবাবুর প্রতিক্রিয়া শুনে সেরকমটাই মনে হচ্ছে। আপনাদের ঠিক কি প্রতিক্রিয়া? সিচুয়েশনটা কোন দিকে যাচ্ছে একটু আরেকটু অবজার্ভ করতে হবে। তবে আজকে যে ঘটনাগুলো ঘটেছে তারপরে একটা জিনিস আমার মনে হয়েছে যে পুরো ঘটনাগুলোর জন্য কিন্তু মুখ্যমন্ত্রী নিজে দায়ী। আমি মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনছিলাম, উনি বলছিলেন যে এটা একটা সরকারি প্ল্যাটফর্ম, এখানে কেন রাজনীতির কথা হচ্ছে, এই কথা উনি বলছিলেন। আপনি দেখলেন, আপনি যদি দেখাতেও পারেন, আপনারা আজকে দেখাচ্ছিলেন। কিন্তু আমার প্রথম প্রশ্নটা হচ্ছে, এতদিন ধরে সরকারি প্ল্যাটফর্মগুলিকে সম্পূর্ণভাবে ব্যবহার করেছেন মুখ্যমন্ত্রী রাজনৈতিক স্বার্থে এবং সেটাকে রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে প্ল্যাটফর্মে পরিণত করেছেন তিনি। আবার তিনি গিয়ে বলছেন সরকারি প্ল্যাটফর্মকে কেন আজকে পলিটিক্যাল প্ল্যাটফর্ম করা হচ্ছে। আরেকটা প্রশ্ন হচ্ছে, বিমল গুরুরা বা ওখানকার অডিয়েন্স যারা উপস্থিত ছিলেন তারা একটা কথা বলছেন যে কেন এরকম সরকারি মঞ্চে মুখ্যমন্ত্রী রাজনৈতিক কথা বলছেন। এই প্রথম আমার মনে হয় মুখ্যমন্ত্রীকে একটা প্রশ্নের সম্মুখীন হতে হলো। এর আগে আমরা মুখ্যমন্ত্রীকে দেখেছি যে মুখ্যমন্ত্রী কোনো কথা বলছেন, সেখানে ডিএম থাকছেন, এসপি থাকছেন, ডিজি থাকছেন, চিফ সেক্রেটারি থাকছেন, সবাইকে তিনি রাজনৈতিক বাতাবরণের মধ্যে রাজনৈতিকভাবে জড়িয়ে তিনি বক্তব্য রেখেছেন। অর্থাৎ পুরো সরকারকে একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম হিসেবে তিনি বিভিন্ন সময় ব্যবহার করেছেন। আজকে তিনিই বলছেন যে এটা কেন করা হচ্ছে, কেন এখানে রাজনীতির প্রশ্নটা আনা হচ্ছে। আমার এটা হচ্ছে প্রথম প্রশ্ন। অশোকবাবু, আমি আপনার কাছে আসবো, কিন্তু তার আগে দর্শকদের দেখাতে চাইবো যে মাননীয় মুখ্যমন্ত্রী রাজনৈতিক মঞ্চ এবং সরকারি মঞ্চের বিভাজন করছেন বহুদিন ধরে, এ রাজ্যে কিন্তু দেখা যাচ্ছে যে সেই বিভাজন রেখাটা মানা হচ্ছে না। বহু ক্ষেত্রে, কার্যত প্রায় প্রতিটা ক্ষেত্রে, অন্তত সাম্প্রতিক অতীতে সরকারি মঞ্চ থেকে রাজনৈতিক ঘোষণা হয়েছে, রাজনৈতিক হুমকি, এমনকি রাজনৈতিক আন্দোলনের কর্মসূচি অবধি ঘোষণা করা হয়েছে। দেখাবো আপনাদের। Please remember, this is not the party program. This is the government program. I'm very rough and tough in this regard. This is a political slogan you can give. It is your prerogative, but give it in your party program, not government program. মোর্চার স্লোগানের সামনে বিপাকে পড়েই কি মুখ্যমন্ত্রীর এই উলটপুরাণ? বিরোধীদের অভিযোগ, সরকারি মঞ্চ থেকে বারবার মুখ্যমন্ত্রী দলীয় প্রচার সেরেছেন। মঙ্গলবার সেই মুখ্যমন্ত্রী মোর্চা নেতাদের পৃথক গোর্খাল্যান্ডের দাবির সামনে কার্যত বিপাকে পড়ে হুঁশিয়ারি দেন, সরকারি অনুষ্ঠানে দলীয় স্লোগান নয়। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে দ্বিচারিতা বলে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা। এটা একটা দ্বিচারিতা আর কি। আসলে উনি বলেন যে সরকারি মঞ্চে রাজনৈতিক কথা বলা যাবে না, এই যে বললেন আজকে, এটা উনি প্রত্যেক দিন করেন। সরকারি খরচায় তিনি তার দলের প্রচার ক্যাম্পেইন এসব করেন। তৃণমূল সরকারের আমলে মঞ্চ বিভ্রাটের ঘটনা নতুন কিছু নয়। সম্প্রতি বিভিন্ন জেলায় গিয়ে প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী। সরকারি অনুষ্ঠান, অভিযোগ প্রায় প্রতিটি অনুষ্ঠান থেকেই পঞ্চায়েতের প্রচার সারেন মমতা। আক্রমণ করেন বামেদের। মুখ্যমন্ত্রীর নিশানা থেকে বাদ যাননি প্রধানমন্ত্রীও। সারবার ইচ্ছে অনেকবার 2010-এ, 2011-এ, 2012-এ আমি নিজে প্রধানমন্ত্রীকে 10 বার দেখা করে এসেছি। এর থেকে বেশি তো আমি কিছু করতে পারিনি। আমি কি মারবো কি? তখন তো আপনারা বললেন এই তো উনি গুন্ডা হয়ে গেছেন। আমি কি বলেছিলাম? আমি বললাম প্রধানমন্ত্রীর সাথে আমি 7-8 বার দেখা করেছি আমাদের ফাইন্যান্সিয়াল পজিশন নিয়ে। তো আমি তাকে গণতান্ত্রিক পদ্ধতিতে দেখা করে কথা বলতে পারি, আমি তো মারতে পারি না রে ভাই। তো হোয়াট ইজ রং? এই ঘটনার এক সপ্তাহ আগেও ঘটে মঞ্চ বিভ্রাট। 15ই জানুয়ারি হলদিয়ায় বেঙ্গল লিডস। লগ্নি টানার মঞ্চ থেকেই কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন মমতা। আক্রমণ করেন বামেদের, নিশানা করেন সংবাদ মাধ্যমের একাংশকে। Central government through Reserve Bank is taking away all the money from Treasury. It is 26,000 crores. Where I'll get the money? It is not our fault. Give 3 years moratorium. We are facing the legacy of 35 years. The scandalous time who finished the industrial growth here. There are some TV channels and they are planning from morning to night. They don't discuss about the constructive work, only negative, 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 negative. This is the story. এর আগে 24শে ডিসেম্বর নেতাজি ইন্ডোরে মিলন মেলার সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকেও কার্যত পঞ্চায়েত নির্বাচনের প্রচার সেরে ফেলেন মুখ্যমন্ত্রী।
সরকারি মঞ্চ থেকে সিপিএম কংগ্রেস বিজেপিকে হারানোরও ডাক দেন। নতুন বছর 2013 আসছে, 2013 সিপিএম কংগ্রেস বিজেপি বেশি বাড়াবাড়ি করো না, মানুষ কিন্তু তোমাদের বলবে আবার তোমরা হারো হারো হারো, তোমাদের দ্বারা হবে না। শুধু যে সরকারি মঞ্চ থেকে দলের প্রচার হয়েছে এমনই নয়, হয়েছে উল্টোটাও। গত বছর ডিসেম্বরের শুরুতেই লোবা কাণ্ডের পর সেখানে দলীয় সভায় হাজির হয়ে ওসিকে সরানোর নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আহতদের জন্য চেক বিলির ঘোষণাও করেছিলেন। এর কয়েকদিন বাদে ফের নদিয়ার তেহট্টে গিয়ে সেখানেও দলীয় মঞ্চ থেকে পুলিশের গুলিতে নিহতের পরিবারকে 2 লক্ষ টাকার সরকারি আর্থিক সাহায্য এবং তার বড় ছেলেকে চাকরির নিয়োগপত্র দেওয়ার ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এতদিন মঞ্চ বিভ্রাট নিয়ে মুখ্যমন্ত্রীর সমালোচনা করেছেন বিরোধীরা। এবার মোর্চার উদ্দেশ্যে মমতার কড়া বার্তা, সরকারি মঞ্চে দলীয় স্লোগান নয়। বিপাকে পড়েই কি মুখ্যমন্ত্রীর এই বার্তা? নিজেরা না শুধরে মোর্চাদের বার্তা দিয়ে কি মঞ্চ বিভ্রাট এড়ানো যাবে, উঠছে প্রশ্ন। এবিপি আনন্দ। আমি আবার ফিরবো অশোক ভট্টাচার্যের কাছে। অশোকবাবু, এই খানিকক্ষণ আগেই মোর্চা নেতাদের সঙ্গে আমাদের কথা হচ্ছিল, তিলক চাঁদ লুকা এবং অমর রায়, তারা বলছিলেন যে জিটিএর যে এখতিয়ার সেখানে সরকারি হস্তক্ষেপ হচ্ছে এবং তাদের জানানো হচ্ছে না যে কি করা যাবে, এবং জিটিএর যে স্বাধীনতা সেখানে কোথাও এখতিয়ারের মধ্যে হস্তক্ষেপ হচ্ছে, এমনটাই তাদের অভিযোগ। কি বলবেন আপনি এটা নিয়ে? আমার প্রথম দ্বিচারিতাটা আমি বললাম এবং আপনারাও দ্বিচারিতাটা দেখালেন। দ্বিতীয় দ্বিচারিতাটা কি? দ্বিতীয় দ্বিচারিতাটা হচ্ছে মুখ্যমন্ত্রী দার্জিলিং এ গেলেন, তিনি বললেন যে আমি গোর্খাল্যান্ড রাজ্যের বিরুদ্ধে এবং দার্জিলিংটা হচ্ছে পার্ট এন্ড পার্সেল অফ বেঙ্গল, এই কথাটা উনি বললেন। এবার দার্জিলিং এর মানুষের মনের মধ্যে ধারণাটা হচ্ছে চুক্তি যখন করা হয়েছিল, চুক্তির মধ্যে লেখা আছে keeping on record the demand of separate state of Gorkhaland, অর্থাৎ আলাদা রাজ্যের দাবিটার একটা স্বীকৃতি রাজ্য সরকার দিয়েছে, মুখ্যমন্ত্রী সেখানে সই করেছেন। এবারে সেই মুখ্যমন্ত্রী দার্জিলিং এসে বলছেন যে আমি আলাদা রাজ্যের দাবিটাকে তার বিরুদ্ধে, এটা একটা দ্বিচারিতা। তৃতীয় বিষয়টা কি? তৃতীয় বিষয়টা হচ্ছে যখন চুক্তি হলো, আমার কাছে এই এগ্রিমেন্টটা আছে, এগ্রিমেন্টটা আপনি দেখবেন, এই এগ্রিমেন্ট এই চুক্তির মধ্যে কতগুলো কথা লেখা আছে। এই চুক্তির মধ্যে কি লেখা আছে? চুক্তির মধ্যে লেখা আছে 59টি দপ্তর তারা হস্তান্তরিত হবে, গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের হাতে হস্তান্তরিত হবে। যদিও এই 59টা দপ্তরের মধ্যে 4 নম্বরে লেখা আছে ইনফরমেশন এবং কালচার, তারপরে স্পোর্টস এন্ড ইউথ সার্ভিস আছে, শিডিউল ট্রাইব, শিডিউল কাস্ট ইত্যাদি অনেক কিছু আছে। এই যে দপ্তরগুলো ট্রান্সফার হয়ে গেল, ল্যান্ড এটা একটা ট্রান্সফার, পিএইচই এটা একটা ট্রান্সফার। আজকে বড় বড় একটা কাগজে বিজ্ঞাপন দিয়েছে, আপনি প্রতিদিন কাগজটা দেখবেন বড় বড় বিজ্ঞাপন আছে। সেই বিজ্ঞাপনে তিনি কি বলেছে? বিজ্ঞাপনটা কে দিয়েছে? বিজ্ঞাপনটা তথ্য সংস্কৃতি দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। তারা কি বলেছে? সেখানে হবে ল্যান্ড ডিস্ট্রিবিউশন। ল্যান্ড ডিস্ট্রিবিউশন সাবজেক্টটা কারে? সাবজেক্টটা জিটিএ। পিএইচইর গেস্ট হাউস উদ্বোধন হবে, পিএইচইটা কারে? জিটিএ। ইনফরমেশন কালচার যেটা একটা উৎসব, সেটা হচ্ছে সম্পূর্ণভাবে হচ্ছে জিটিএ থাকে। তাহলে এটা জিটিএ ট্রান্সফার পাওয়ারের উপরে একটা এনফোর্সমেন্ট হচ্ছে। এই যে একটা গ্রেটার অটোনমি, এই অটোনমির ব্যাপারে হস্তক্ষেপ হয়েছে, এটা হওয়া কখনই উচিত নয়। এটা আমাদের মনে রাখতে হবে। দার্জিলিং গোর্খা হিল কাউন্সিল যখন হয়েছিল, তখন জ্যোতি বসু, প্রয়াত জ্যোতি বসু আমাকে একটা কথা বলেছিলেন। তখন বলেছিলেন, দেখো কখনই এটা মনে করবে না যে দার্জিলিং গোর্খা হিল কাউন্সিল কিন্তু একটা জেলা পরিষদ নয়, এটা একটা সরকারের ডিপার্টমেন্ট নয়, এটা একটা অটোনমাস অর্গানাইজেশন। আজকে এই সরকার মনে করছে যে মুখ্যমন্ত্রী সবসময় মনে করছেন যে আমি যেটা বলবো সেটাই শেষ কথা, তার নিজের উপর একটা ওভার কনফিডেন্স সবসময় দিয়ে আছে, ইদানিং সেটা খুব বাড়ছিল। এবং তিনি এটা মনে করছিলেন, তিনি সবসময় মনে করছিলেন যে যেন এই জিটিএটা রাজ্য সরকারের একটা ডিপার্টমেন্ট, যেন এটা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের একটা অধীনে বোধহয় জিটি, এটা কখনো হতে পারে না। তাহলে এরকম একটা প্রোগ্রাম করা হলো, অথচ জিটিএর সঙ্গে কোনো আলোচনা করা হলো না। এই প্রোগ্রামগুলো জিটিএরই করার কথা ছিল। এই যে প্রশ্নটা ওরা তুলেছে, এই প্রশ্নটা কিন্তু খুব ভ্যালিড প্রশ্ন। এই প্রশ্নটা খুব ভ্যালিড প্রশ্ন বলে আমার এটা মনে হয়েছে। সবসময় মনে রাখতে হবে যে অটোনমাস একটা কাউন্সিল, স্বশাসিত একটা সংস্থা, এই সংস্থার দৈনন্দিন কাজের উপরে ওরকম ভাবে কখনো হস্তক্ষেপ করা কিন্তু একেবারে উচিত
উচিত নয় যেটা মুখ্যমন্ত্রী করেছেন। আমার চতুর্থ প্রশ্নটা হচ্ছে বিমল গুরুংয়ের প্রতি। বিমল গুরুং কি বললেন, এই জন্য দায়ী যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দায়ী। এখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে স্কেপগোট করার চেষ্টা করা হচ্ছে। আসলে হচ্ছে কেউ যদি এই জন্য দায়ী থেকে থাকে, মুখ্যমন্ত্রী নিজে দায়ী বা তার কোনো মন্ত্রীরা দায়ী। এত বড় একটা প্রোগ্রাম করা হলো, এতভাবে অ্যানাউন্স করা হলো, হঠাৎ করে 10 দিন 15 ধরে আমরা শুনছি মুখ্যমন্ত্রী 29 তারিখে দার্জিলিং যাচ্ছেন। আজকে শুধুমাত্র জেলা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দায়ী করা হচ্ছে কেন? এর জন্য দায়ী মুখ্যমন্ত্রী নিজে। বিমল গুরুং কেন ভয় পাচ্ছেন কেন মুখ্যমন্ত্রীকে দায়ী করার জন্য? তার উচিত হচ্ছে মুখ্যমন্ত্রীকে দায়ী করা, কারণ মুখ্যমন্ত্রী নিজেই যে প্রভাবটা করেছেন। মুখ্যমন্ত্রীর দপ্তর হচ্ছে তথ্য সংস্কৃতি দপ্তর, সেই দপ্তর কাউকে বিজ্ঞাপন করেছে। মুখ্যমন্ত্রী নিজে জানেন যে ট্রান্সফার সাবজেক্টগুলি কোনটা কোনটা ট্রান্সফার এবং কোনটা নন ট্রান্সফার। কারণ ট্রান্সফার সাবজেক্টের উপরে এই এনফোর্সমেন্ট কেন? তার ফলে কিন্তু একটা হতাশা দেখা যেতে পারে। আজকে বিমল গুরুং যে রিজাইন করতে চেয়েছিল গতকাল, উনি যা বলেছেন তা যদি সত্য হতো, আমরা এটা কাম্য না, এটা হওয়া উচিত ছিল না, না হওয়াটাই ভালো। আমরা চাই দার্জিলিংয়ের সামনে থাকুক, আমরা চাই দার্জিলিংয়ের উন্নতি হোক, আমরা চাই দার্জিলিং অচলাবস্থা কেটে যায়, এটা আমরা চাই। কিন্তু আজকের ঘটনাগুলো প্রমাণ করছে যে কোনোভাবেই হোক না কেন এই গভর্নমেন্টে একটা পলিটিক্যাল উইলের একটা অভাব আছে। এই যে পলিটিক্যাল উইলের একটা যে অভাব আছে, এই জিটিএর মধ্যে একটা পলিটিক্যাল উইলের অভাব আছে বলেই আজকের এত বড় ঘটনা কিন্তু ঘটলো। আমি জানি না ফিউচারের কোন দিকে যাবে সেটা আমরা পরে বুঝতে পারবো। অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। কিন্তু আপনি যেটা বলছেন যে বিমল গুরুং কেন মুখ্যমন্ত্রীর কে সরাসরি প্রশ্নটা করলেন না, সেটা তো পজিটিভলি আপনাদের দেখা উচিত যে রাজ্যের মুখ্যমন্ত্রী তার প্রতি এখনও বিমল গুরুং এবং গোর্খা জনমুক্তি মোর্চার একটা আস্থা আছে, সরকারের প্রতি আস্থা আছে, সেই জন্য প্রশ্ন করলেন না। মানে আমি বলছি সেটা তো ভালো। বারবার গোর্খা জনমুক্তি মোর্চার নেতারা বলতেন যে আগের পূর্বতন সরকারের ওপর তাদের আস্থা নেই, এই সরকার এবং মুখ্যমন্ত্রীর ওপর আস্থা আছে, এবং সেই জন্য তারা এটা প্রশ্নটা সরাসরি তুললেন না। সেটা তো আপনার আমার মনে হয় যে প্রশংসা করা উচিত। প্রশংসা বা নিন্দার বিষয়, সেটা বাস্তব ঘটনাটা। বাস্তব ঘটনাটা হচ্ছে আমরা যেটা টেলিভিশনে দেখলাম, বিমল গুরুং বলেছেন এর জন্য দায়ী হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। আমার কথা হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট স্কেপগোট করে কি লাভ? তার উচিত ছিল মুখ্যমন্ত্রীকে দায়ী করা, কারণ মুখ্যমন্ত্রীর জ্ঞাতসারে সমস্ত কাজগুলো হয়েছে, সমস্ত বিজ্ঞাপন হয়েছে, প্রোগ্রামটা মুখ্যমন্ত্রী জ্ঞাতসারে হয়েছে। সুতরাং মুখ্যমন্ত্রীকে দায়ী করতে পারবেন না, এটা আপনি ঠিকই বলেছেন, দায়ী করতে পারবেন না। কারণ গোর্খা জনমুক্তি মোর্চার সঙ্গে তৃণমূল কংগ্রেসের একটা সমঝোতা ছিল এবং সেটা আজও আছে। আমি জানি না এখন কি পর্যায়ে সম্পর্কটা কি পর্যায়ে আছে সেটা আমি জানি না, আমি সেই বিষয়তে আমি যেতে চাই না। আমি শুধু একটা জিনিসই বলতে চাইছি যে এটা কাম্য ছিল না। মুখ্যমন্ত্রী গেছেন, তার সামনে এরকম তাকে একটা অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হতে হলো, সেটা আমাদের তাও ভালো লাগেনি। কিন্তু আমার মনে হয় মুখ্যমন্ত্রীর সমস্তটা প্রস্তুত নিয়ে যাওয়া উচিত ছিল। মুখ্যমন্ত্রীর এই ভুলগুলো আগেই তার সংশোধন করা উচিত ছিল। মুখ্যমন্ত্রী বলা উচিত ছিল যে না, এই সাবজেক্টগুলো ট্রান্সফার, এগুলো জিটিএ, এগুলো নিয়ে আমরা কেন উদ্বোধন করতে যাবো, আমরা কেন হস্তক্ষেপ করতে যাবো, আমরা কেন? যেমন আমি একটা কথা বলছি, যেমন ধরুন এই যে পঞ্চায়েতের নির্বাচন ডেটটা কি হবে সেটা রাজ্য সরকার ঠিক করলেও বলা আছে ইন কনসালটেশন উইথ স্টেট ইলেকশন কমিশন। আচ্ছা, কনসাল্ট করতে আপত্তিটা কোথায়? এই কনসাল্ট তো করা উচিত, কনসালটেন্ট করা যেতে পারে এবং তার একটা আলোচনা করা উচিত ছিল, যেমন স্টেট ইলেকশন কমিশনের সঙ্গে আলোচনা করা উচিত ছিল ডেট চূড়ান্ত করার আগে। ঠিক তেমনি ভাবে জিটিএর একটা এলাকাতে কোনো প্রোগ্রাম করার আগে জিটিএর চেয়ারম্যানের সঙ্গে কথা বলা উচিত ছিল। এই দায়িত্বটা শুধুমাত্র ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের উপরে, যেটা বিমল গুরুং চাপিয়ে দিচ্ছেন, আমার মনে হয় সেটা উনি সঠিক কাজ করছেন না। ওনার দায়িত্বটা চাপানো উচিত কিন্তু মুখ্যমন্ত্রী, শুনে সেটা পারবেন না, সেটা উনি পারবেন না। আমরা জানি তাদের সঙ্গে একটা সমঝোতা আছে, একটা আন্ডারস্ট্যান্ডিং আছে এবং তারাও চান না যে সেই সম্পর্কটাকে এখনই ভেঙে দিতে। কিন্তু আমি সর্বশেষ আরেকটা কথা বলবো নির্বেদ বাবুর প্রতি। উনি একটা কথা বলেছেন যে আমরাও এসব দাবি করেছিলাম। কোনো কারণে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আমি নরেন্দার কাছে আসবো, কিন্তু তার আগে আপনাদের দেখাতে চাইব যে জিটিএ চুক্তিতে ঠিক কী ছিল জানিয়ে এই বিতর্ক। আপনাদের দ্রুত একবার দেখাবো জিটিএর চুক্তি এবং তার বিতর্কিত অংশ, যেটা বলা হচ্ছে, যেটা বারবার রাজনৈতিক নেতারা তাদের বক্তব্যে আনছেন। দেখাবো।
2011 মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েই পাহাড় সমস্যার সমাধানে উদ্যোগী হন। সেই মতোই 18 জুলাই শিলিগুড়ির পিন্টেল ভিলেজে কেন্দ্র, রাজ্য ও গোর্খা জনমুক্তি মোর্চার মধ্যে ত্রিপাক্ষিক জিটিএ চুক্তি হয়। গোর্খাল্যান্ডের দাবি বহাল থাকছে এই কথা জিটিএ চুক্তিতে উল্লেখ করা হয়। তখনই বামেরা অভিযোগ করেন চুক্তিতে গোর্খাল্যান্ডের দাবি জিইয়ে রেখে জটিলতার বীজ তৈরি করল সরকার। চুক্তি অনুযায়ী 6 মাসের মধ্যে ভোট হবে, 45টি আসনে ভোট। ভোটের মাধ্যমে গঠিত হবে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএ। জিটিএর 50 জনের মধ্যে সরকার মনোনীত প্রতিনিধির সংখ্যা 5। গুরুংদের হাতে 59টি দপ্তর। ত্রিস্তর পঞ্চায়েতের উপরে থাকবে জিটিএ। কেন্দ্র রাজ্যের টাকা স্বাধীনভাবে খরচের সুযোগ পাবে জিটিএ। চুক্তি অনুযায়ী আগামী 3 বছর যে 200 কোটি টাকা করে দেওয়া হবে নতুন প্রশাসনকে, তা ঠিকঠাক ব্যয় হচ্ছে কিনা তার উপর তীক্ষ্ণ নজর রাখবে কেন্দ্র এবং রাজ্য সরকার। জিটিএর মধ্যে তরাই ডুয়ার্সকে অন্তর্ভুক্ত করা নিয়ে মোর্চার দাবির ফয়সালা করার জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি। কমিটিতে মোর্চা এবং সরকারের তরফে 4 জন করে সদস্য। চেয়ারম্যান হবেন রাজ্য সরকারের মনোনীত কেউ। কমিটি তরাই ডুয়ার্সের বিষয়টি বিবেচনা করে ঐকমত্যের ভিত্তিতে রিপোর্ট দেবে, যে রিপোর্ট রাজ্য সরকার মানতে পারে। এই চুক্তিতে সই করেন তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, রাজ্যের স্বরাষ্ট্র সচিব ও মোর্চার তরফে রোশন গিরি। এবিপি আনন্দ। নরেন্দ্র, আপনার কি মনে হয় যে সমস্যার শিকড়টা কি গভীরে, নাকি এটা একটা এখতিয়ার এবং কোনো কোনো পক্ষ নিজেদের আত্মসম্বরণ করলেই এটা মেটা সম্ভব? অত কঠিন তত্ত্বের মধ্যে না গিয়ে পরিষ্কার একটা কথা বললে মিটে যায়। যখন গুরুংদের আন্দোলন প্রায় তলানিতে ঠেকেছে, তখন আমাদের রাজ্যের সরকারের পরিবর্তন হলো। আমাদের সরকারের যিনি মুখ্যমন্ত্রী হলেন, তিনি চাইছিলেন যত তাড়াতাড়ি সম্ভব যেভাবে পাহাড় আর জঙ্গলটাকে হাসাতে পারলেই বা রাজ্য হাসবে এবং তিনিও হাসতে পারবেন। গুরুংকে আপনার মনে আছে, তখন আপনাদের চ্যানেলের নাম ছিল স্টার আনন্দ। সেই সময় একটা অনুষ্ঠান ওই আমাদের এতে মিন্টু পার্কের কাছে স্কুলে হয়েছিল। সেই দিনই, যেদিনই এই চুক্তির প্রেক্ষাপটে একটা বড় ঘটনা ঘটছিল, আমরা বারবার কথা সেদিন বলেছিলাম যে গুরুংরা তলানিতে ঠেকে গেছে, আন্দোলন করতে করতে ট্যুরিস্ট যাচ্ছে না, খেতে পাচ্ছে না, কঠিন পরিস্থিতিতে পড়ে গেছে। এই অবস্থায় ওদের হাতে পায়ে ধরার দরকার নেই, ওরাই হাতে পায়ে ধরবে, ওদের আন্দোলনকারী নেতারা। মানুষের, দার্জিলিংয়ের পাহাড়ের মানুষের দারিদ্রতাকে পুঁজি করে ওরা যেভাবে এই জিনিসটা করতে চেয়েছিল সেগুলো ব্যর্থ হয়ে গেছে। কিন্তু সরকার তখন তাড়াতাড়ি করে কিছু কাজ দেখাতে হবে। প্রথম কাজ দেখাতে হবে জঙ্গলমহল, তারপরে কাজ দেখাতে হবে পাহাড়ে। ওরা যখন তলানিতে ঠেকে গেছে, যখন ওরা আন্দোলন প্রত্যাহার করে নিতে পারলে ভালো হয় এই জায়গায়, তখন সরকার এগিয়ে গিয়ে একটা তড়িঘড়ি চুক্তি করলেন, যা বিধানসভা, আমাদের গণতন্ত্রের, রাজ্যের গণতন্ত্রের যে পীঠস্থান বিধানসভা, তাকে উপেক্ষা করা হলো। ভারতবর্ষের সংবিধানের যে বিধিগুলো আছে সেই বিধিগুলোকে উপেক্ষা করা হলো। ভারতবর্ষে একটা কেন্দ্রের সরকার আছে, একজন রাষ্ট্রপতি আছেন, রাজ্যের রাজ্যপাল আছেন, সমস্ত স্তরকে উপেক্ষা করে তড়িঘড়ি একটা সিদ্ধান্ত করে একটা বস্তা চাপা দেওয়ার চেষ্টা হলো। কিন্তু তার মধ্যেই বীজটা বুতে রইল। একটা হচ্ছে গোর্খা কথাটা, আর একটা হচ্ছে ওই চুক্তির মধ্যে রয়ে গেল যে আপাতত তোমরা ওইটা করো না, এটা নিয়ে সন্তুষ্ট থাকো। এবং যে এলাকাটা, যে মৌজাগুলো দাবি করছিল, আমরা বারংবার কথা বলেছি যে গোর্খা উপজাতিরা বা গোর্খা প্রজাতির মানুষেরা, তারা কিন্তু দার্জিলিংয়ের ওই অঞ্চলের সংখ্যাগরিষ্ঠ মানুষ নয়। তারা একটা গোর্খার নামে কেন হবে? কেন আরও উপজাতি সম্প্রদায় আছে, তাদের নাম ওর সঙ্গে যুক্ত থাকবে না? এক। দুই, আলাদা রাজ্যের দাবি বারংবার ওরা করেছে ওই চুক্তিতে সই করতে এসেও, এবং চুক্তি বাস্তবায়িত করে মেলে যখন মুখ্যমন্ত্রী গুরুংকে নিয়ে সভা করছেন, তখন ওই প্রশ্ন উঠেছে। তো প্রশ্নটা আজকে নতুন উঠলো না, ঘটনাটা নতুন নয়। মুখ্যমন্ত্রী গেছেন অনেকদিন বাদে, একটা তেলেঙ্গানা হয়েছে বলে আমাকে গোর্খাল্যান্ড দিতে হবে, এইটা কোনো লজিক হতে পারে না। ওখানে তেলেঙ্গানা দিচ্ছে, সোনিয়া গান্ধীর সঙ্গে তেলেঙ্গানার ব্যাপারে ভাবনা হচ্ছে বলে এখানে গোর্খাল্যান্ড দিয়ে দাও। ওখানে আসাম কাটছে বলে আজকে কোচবিহারটা কাটো, এগুলো কোনো যুক্তি হতে পারে না। এগুলো কোনো রাজনৈতিক, কোনো আইডিওলজিক্যালি, কোনো ভৌগোলিক অবস্থানকে কেন্দ্র করে এগুলো কোনো লজিক নয়। মুখ্যমন্ত্রী সে সময় চেয়েছিলেন বামপন্থীরা ব্যর্থ, এটা প্রমাণ করে দিয়ে দ্রুততার সঙ্গে তিনি একেবারে পিসি সরকারের মতো কত দ্রুততার সঙ্গে পাহাড়কে হাসাতে পারেন, কত দ্রুততার সঙ্গে জঙ্গলমহলের মানুষের চোখের জলটা মোছাতে পারেন, এইটা ওনার প্রথম প্রধান কাজ ছিল। এবং সেই কাজ করতে গিয়ে, তড়িঘড়ি করতে গিয়ে এই বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিস্থিতি তো এখানে থেমে থাকবে না, এটা আরও স্প্রেড আউট করবে। এবং একে কেন্দ্র করে উত্তরবঙ্গের
এই যে উৎসব হচ্ছে, উৎসব সম্পর্কে আমি কোনো কথা বলবো না। আমি একটা কথা বলবো যে সামগ্রিক পাহাড়ে যদি এই অবস্থা তৈরি হয়, আবার উত্তরবঙ্গে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনগুলো মাথাচাড়া দেবে, যা উত্তরবঙ্গের উৎসবকে আরও ম্রিয়মাণ করবে, উত্তরবঙ্গের মানুষের দৈনন্দিন জীবনযাত্রার ক্ষেত্রে আর একটা নতুন সংকট ডেকে আনবে। নরেন্দ্রর কথায় উৎসবের কথা ছিল, আমরা অবশ্যই পাহাড়ের আলোচনায় থাকবো, কিন্তু তার আগে একেবারে কাল পরশু উৎসব নিয়ে রোববার থেকে একটা রাজ্য রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ চাপানুতর শুরু হয়েছে। সেই উৎসব এবং উৎসবকে কেন্দ্র করে বিতর্ক, রাজনীতি এবং অবশ্যই রাজনৈতিক বিবৃতির চাপানুতর আপনাদের সামনে। বেহাল রাজকোষ, বিপুল ঋণের বোঝা, শিল্প নেই, ভাটা বিনিয়োগেও, কিন্তু তাতে কি, মমতা আছেন মমতাতেই। নেই রাজ্যে উৎসবের জোয়ার। ক্ষমতায় আসার পর থেকেই প্রায় প্রতিটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর মুখে শোনা গিয়েছে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ, শোনা গিয়েছে রাজ্যের বেহাল আর্থিক অবস্থার বিস্তারিত বিবরণ, কিন্তু ভাটা পড়েনি মেলা উৎসবে। অর্থ দপ্তর সূত্রে খবর, মেলার ছলে ইতিমধ্যে ক্লাবকে অনুদান বাবদ ব্যয় হয়েছে 40 কোটি টাকা। সুন্দরবন কাপে খরচ হয়েছে 1,18 লক্ষ টাকা। জঙ্গলমহল কাপে দলকে অনুদান দেওয়া হয়েছে 4.5 কোটি। বিবেক উৎসব ও বিশ্ব যুব উৎসবের খরচ 15 কোটি টাকা। কিছুদিনের মধ্যেই পানাগড়ে আয়োজিত হতে চলেছে মাটি উৎসবের, যার খরচ আনুমানিক 1 কোটি টাকা। কৃষি মেলার জন্য ব্যয় কমপক্ষে 3 কোটি টাকা। একদিকে যখন মুখ্যমন্ত্রী নিজেই বলছেন রাজ্যের আর্থিক সংকটের কথা, তখন দেদার এই মেলা উৎসব কেন, প্রশ্ন তুলছেন বিরোধীরা। এও আমরা দেখিনি এত উৎসব, উৎসব ভালো, কিন্তু খেতে পড়তে পারছি না, টাকা নেই, উৎসব করে বেড়াচ্ছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই কটাক্ষের জবাবে বর্তমান মুখ্যমন্ত্রীর পাল্টা প্রশ্ন। আমাকে বলছিল, দিদি জানো তো, কোন একটা মিটিং এ কালকে কেউ কেউ বলেছে গভর্নমেন্টের টাকা নেই, উৎসব করছে। তা আমি তাকে বললাম, মুকুল তুমি একটু বলে দিও, উৎসব করবে না তো কি শ্রাদ্ধ করবে, শকুনের ভাগার তৈরি করবে? তা কেন প্রাণ আছে এই সরকারের উৎসবে? মুখ্যমন্ত্রীর যুক্তি, উৎসবের মধ্যে আর্থিক উন্নতির জাদু কাঠের সন্ধান পেয়েছেন তিনি। তার দাবি, উৎসবও বড় শিল্প। এটা একটা বড় শিল্প। কত শিল্পী এর মধ্যে বেঁচে থাকে আপনারা জানেন? ক্ষুদ্র শিল্প আছে, সব শিল্প আছে। তাছাড়াও এই যে এত আর্টিস্ট এখানে আসবেন, আপনারা গান শুনবেন, যাত্রা দেখবেন, নাটক দেখবেন, আপনারা সঙ্গীত শুনবেন, কত ভালো লাগে বলুন তো। খেলাধুলা সবার সাথে মিলিত হবে। এবং মনে রাখবেন যে উৎসবের মধ্যে দিয়েও আরেকটা ইকোনমি গ্রো করে। এখানে কত মানুষ আছে, তারা জিনিসপত্র বিক্রি করে, যারা আসবে এখানে কত জিনিস কিনতে আসবে, সুতরাং একটা মার্কেটিং ভ্যালুস তো এর আছে। বিরোধীদের তোপের মুখে সোমবার উত্তরবঙ্গ উৎসবের প্রথম দিনে পাহাড়ের 100টি ক্লাবকে 50,000 টাকা করে অনুদান দিলেন দরাজ মুখ্যমন্ত্রী। হাজারো সমালোচনা সত্ত্বেও সরকার যে অনুদানের হাত গোটাতে আদৌ রাজি নয়, তা কার্যত স্পষ্ট হয়ে যায় সম্প্রতি ক্রীড়ামন্ত্রীর মন্তব্য থেকেই। যাই করুন, শুক্ল পক্ষ থেকে এ পক্ষ, বাম পক্ষ, ডান পক্ষ আর কৃষ্ণ পক্ষ, টাকা আমরা দেব, ক্লাবগুলোকে দেব, এবং তার জন্য যদি আমাদের বিরুদ্ধে লেখা হয়, আমরা মনে করব সেগুলো ফুলের মালা। জমি জটে আটকে উইপ্রো বা কাটোয়ার মতো প্রকল্প, শাসক দলের এক সাংসদকে কাঠগড়ায় তুলে রাজ্য ছেড়েছে এবিজি গোষ্ঠী। সেই হলদিয়াতেই সাড়ম্বরে হলো বেঙ্গল লিডস। কিন্তু সম্মেলনই সার, দেখা মিলল না বিনিয়োগের। উল্টে শিল্পের মঞ্চে দর্শক মাতালো সেই শিল্পকলায়। যদি তোমার ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোমার ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। তবে এইসব উদ্বিগ্ন করে না উৎসবপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। বড় শিল্প, হাজার মানুষের কাজের সুযোগের পরিবর্তে তিনি সন্তুষ্ট শিল্পকলার ক্ষুদ্র কর্মসংস্থানে। এবিপি আনন্দ। সুমন, আপনার কাছে আসবো, একেবারে আবার পাহাড়ের ইস্যুতে ফিরতে চাইবো। কয়েকটা ছোট্ট ডেটা আপনার সামনে রাখি। রেলমন্ত্রী হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন 5.5 2009 অগস্ট সেপ্টেম্বর। 5.5 ঘন্টা লাগলো তার পাহাড়ে পৌঁছতে। প্রায় 30টা জায়গায় গণসম্বর্ধনা,
যে খাদা পরিয়ে দেওয়া হচ্ছে, বিমল গুরুংয়ের তিনিও খাদা পরিয়ে দিলেন, সার্কিট হাউসে মিটিং হলো, পরের দিন আশা গুরুংয়ের সঙ্গে এক সভায় নানা রেলের প্রকল্প ঘোষিত হলো। 2010 গেলেন, 17ই জুলাই 2011 শুকনা ফরেস্টে বিমল গুরুংয়ের সেদিন জন্মদিন। তারপরে 18 তারিখে চুক্তির সাইন হলো। এই যে উন্মাদনা তাকে ঘিরেছিল, এর আগে 2011 সেপ্টেম্বরে ভূমিকম্প বা বিজনবাড়ির সেতু ভেঙে যাওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন, যে ভিড় ছিল, সাধারণ মানুষের যে উৎসাহ উদ্দীপনা রাজ্যের মুখ্যমন্ত্রীকে ঘিরেছিল, আজকে কিন্তু জায়গায় জায়গায় সেই ছবিটা চোখে পড়েনি। একেবারে আমি এর মধ্যে রাজনীতি বলছি না, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়ার পাটে আসছি। আপনার কি মনে হয় যে কোথাও এই আন্দোলন বা এখন আজকে মঞ্চের সামনে যার প্রতিফলন হলো, সেটা অন্তত উত্তরবঙ্গে বা দার্জিলিংয়ের সাধারণ মানুষের কোথাও একটা যে উষ্ণতা ছিল, যে আমি বলবো উৎসাহ উদ্দীপনা ছিল, সেটা কোথাও একটু হ্রাস পেয়েছে, থিতিয়ে গেছে? না, উৎসাহ উদ্দীপনা হ্রাস পেয়েছে কিনা সেটা মনে হয় এক্ষুনি এই ব্যাপারে কোনো কনক্লুশনে আসাটা বোধহয় সঠিক হবে না। দেখুন, এটা কোনো সন্দেহের কোনো ব্যাপার নেই যে গোর্খাল্যান্ডের যে ইস্যু, এবং ধরুন আগেকার যেটা ছিল বা পরবর্তীকালে যে জিটিএ যখন স্বাক্ষরিত হলো, এটা একটা অত্যন্ত পুরনো সমস্যা। এবং এটাও ঘটনা যে এখন তেলেঙ্গানাকে কেন্দ্র করে যে টানাপোড়েন শুরু হয়েছে, এবং ওই 28শে ডিসেম্বর সুশীল কুমার সিন্ডের যে 1 মাসের যে কর্মসূচি, 1 মাসের যে সময় নেওয়া, যেটা 28শে জানুয়ারি শেষ হলো, এবং পরবর্তী পর্বে সেই যে তেলেঙ্গানা রাজ্যটাকে মানে অন্ধ্রপ্রদেশ থেকে আলাদা করে তেলেঙ্গানা রাজ্য দেওয়া হবে, এই যে একটা জায়গা, এই জায়গাটা কিন্তু গোর্খাল্যান্ড মানে আন্দোলন যেটা, সেই আন্দোলনকে কিন্তু অনেকটা উৎসাহিত করলো। আমি বলছি যে ঘটনা যেটা, যে জিটিএ যখন তৈরি হলো যে সমস্ত সমস্যার সমাধান হয়ে গেল, তা কিন্তু নয়। এটা কিন্তু আমাদের ধরে নিলে হবে না। কিন্তু এটা তো ঘটনা যে 2007 সাল থেকে বামফ্রন্টের যদি আমরা ধারাবাহিক যদি ইতিহাস দেখি, তাহলে কিন্তু বামফ্রন্টের সব থেকে বড় ব্যর্থতার জায়গা ছিল জঙ্গলমহল প্রথম, এবং দ্বিতীয় হচ্ছে পাহাড়। 2007 সাল থেকে কিন্তু প্র্যাকটিক্যালি পাহাড়ের সঙ্গে পশ্চিমবঙ্গের যোগাযোগটা একবারে সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গিয়েছিল। তাই এবং মুখ্যমন্ত্রীর যে প্রায়োরিটি তালিকা এটা ছিল, এটা তো অস্বীকার করার নয় যে মুখ্যমন্ত্রী যেটা ভাবেন সেটা করেন, অর্থাৎ তার মন মুখ আলাদা নয়, তিনি যেটা ভাবেন সেটা মুখে বলে ফেলেন। হয়তো সেটা নিয়ে বিতর্ক তৈরি হতে পারে, কিন্তু মুখ্যমন্ত্রীর মানে কি বলবো, তার যে অগ্রাধিকার, সেই অগ্রাধিকারের মধ্যে পাহাড় ছিল। পাহাড়ে একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে, এটা কোনো দ্বিপাক্ষিক চুক্তি না, ত্রিপাক্ষিক চুক্তি। কেন্দ্র এখানে সরাসরি যুক্ত, এবং কেন্দ্রেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সেখানে। এবং এই যে চুক্তি হলো, ধরুন এই চুক্তির পর কিন্তু প্রাইমারিলি যে তারপরের যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়ায় কিন্তু পাহাড়ে যে মানে স্বাভাবিক যে জনজীবন, সেই জনজীবন ফিরে এসেছিল। এবং বিভিন্ন সময় যে পাহাড়ের যে ইকোনমি, সেই ইকোনমির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আঘাত এনেছিল সেই সময়কার যে বন্ধ আন্দোলন, লাগাতার বন্ধ। এটা ঘটনা যে সেই সময় পাহাড়ের মানুষের রুজি রোজগার প্রায় বন্ধ হওয়ার মুখে, একটা অস্বাভাবিক অর্থনৈতিক সংকটের মধ্যে ছিলেন পাহাড়ের মানুষ। এখন সেই থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই শপথ নেওয়ার পর থেকে পাহাড় তার টার্গেট ছিল। পাহাড়ে তিনি জিটিএ চুক্তি সম্পাদন করলেন, এবং প্রাইমারিলি এই যে ঘটনা মানে তেলেঙ্গানা ইস্যুটা আসার আগে পর্যন্ত কিন্তু স্বাভাবিকভাবে একটা শান্তির পরিবেশ ছিল। এবং দেখুন, যে কথাটা বারবার বলা হচ্ছে যে জিটিএর প্রধান তার সঙ্গে কোনো কথাবার্তা না বলে এই অনুষ্ঠানটা, যেটা উত্তরবঙ্গ উৎসব, তার যে দার্জিলিং এর যে উৎসবের, এবং আজকে বিমল গুরুং আলাদা সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ করেছেন। কিন্তু ঘটনা যে যদি সত্যি সেরকম হতো, মানে জিটিএর প্রধানকে না জানিয়ে বা জিটিএর পদাধিকারীদের না জানিয়ে যেই উৎসব করা হতো, তাহলে মনে হয় বিমল গুরুং নিজে সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতেন না। অর্থাৎ তার উপস্থিতিটা কিন্তু প্রমাণ করছে যে আমরা যেটা বলছি যে তাদের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি। হয়তো তাদের সমস্যা আছে, অস্বীকার করার কোনো জায়গা নেই, যে মানে পাওয়ারগুলো তাদের ট্রান্সফার করা হয়েছে, হয়তো সেগুলো সম্পর্কে ওনাদের অভিযোগ খুব স্পষ্ট, সেটা হচ্ছে সরকার ট্রেসপাসিং করছেন। হ্যাঁ, বুঝতে পেরেছি, তাদের অধিকারে হস্তক্ষেপ করছেন। এখন দেখুন, এই জায়গাগুলো সম্পর্কে সরকারকেও বিচার বিবেচনা করতে হবে, এবং সেখানে তো সরকার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দোষারোপ করলে হবে না। সেখানে তো একটা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন আছে, সেখানে জেলা শাসক রয়েছেন, এবং তার মাধ্যমে এই কাজগুলো সম্পাদিত হয়েছে। ফলে সেই জায়গায় একেবারে যে তাদেরকে কোনো রকম জানানো হয়নি, সেটা কিন্তু আমার প্রাইমারিলি মনে হচ্ছে না। কারণ তাহলে বিমল গুরুং যদি না থাকতেন, আজকে যেটা আমরা বারবার আলোচনা হচ্ছিল যে গতকাল এসএমএস করে চলে গেলেন মুখ্যমন্ত্রীকে এড়াতে, মুখ্যমন্ত্রীর পাশে দার্জিলিং এর অনুষ্ঠানে কেউ থাকবেন না, আলটিমেটলি কিন্তু দেখা গেল যে বিমল গুরুং সেখানে তার পাশে রইলেন। এবং যে ঘটনাগুলো ঘটলো, এই ঘটনাগুলো সম্পর্কে রাজ্য সরকারকেও সচেতন হতে হবে। দেখুন, পাহাড় হাসছে এই কথাটা বলে যদি মুখ্যমন্ত্রী কোনো রাজনৈতিক লাভ নিয়ে থাকেন, তাহলে কিন্তু এই কথাটাও তো আমাদের ভাবতে হবে যে দার্জিলিংয়ের যে পাহাড়, সেটা তো পশ্চিমবঙ্গের বাইরে নয়।
মুখ্যমন্ত্রী যতবার বলেছেন পাহাড় মানে দার্জিলিং পশ্চিমবঙ্গের অবিচ্ছেদ্য অংশ, এই জায়গা থেকে তো সরে আসেনি। এখনো তো এখানকার কোনো প্রধান রাজনৈতিক দল একেবারে এই কথা বলছে না যে পাহাড় একটা মানে দার্জিলিং একটা বিচ্ছিন্ন, বা গোর্খাল্যান্ডের যে দাবি সেই দাবিকে কিন্তু সরাসরি সমর্থন কিন্তু এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক দল করেনি। ফলে এই যে প্রেক্ষাপট, অর্থাৎ একটা রাজ্য তৈরি করার যে সম্ভাবনা, নিশ্চয়ই সে সম্ভাবনাটা রয়েছে, এটা অস্বীকার করলে হবে না। কারণ গোর্খাল্যান্ডের যে মানে জিটিএ যে চুক্তি, সেই চুক্তিতে গোর্খাল্যান্ড কথাটা স্পষ্টভাবে উল্লেখ আছে। কিন্তু সেই যে ব্যাপারগুলো, এগুলো তো আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। এখন দেখুন, কিন্তু আপনি আমার একটা জিনিস বলুন, তারা যে আক্রমণ করছেন না সে করুন, কিন্তু সেই আক্রমণের ব্যাপার তাদেরও তো ভাবতে হবে। ধরুন কোনদিন তারা যদি ক্ষমতায় আসেন এবং সেখানে যদি আবার 2007-এর পরিস্থিতি তৈরি হয়, প্র্যাকটিক্যালি তো একবারে জনবিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। বামফ্রন্ট সরকারের পাহাড়ে যাওয়ার ক্ষমতা তারা হারিয়ে ফেলেছিলেন, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকে পাহাড় থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন, জঙ্গলমহল থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন। এখন দেখুন, যে শান্তিটা প্রতিষ্ঠিত হইতে, সেই শান্তির মধ্যে কিছু ত্রুটি থাকতে পারে, মানে বিভিন্ন সময় বিভিন্ন শক্তি তো সেখানে সক্রিয়, নানাভাবে এখানে গন্ডগোল লাগানোর চেষ্টা করতে পারে। কিন্তু এই ব্যাপারে তো আমাদের মনে হয় সমস্ত পশ্চিমবঙ্গবাসী সচেতন থাকা উচিত, সব রাজনৈতিক দলগুলোর, যাতে পাহাড়ে শান্তি থাকে, জঙ্গলমহলে শান্তি থাকে। এখন যেগুলো করেছেন সেগুলো তো অস্বীকার করা যাবে না। সেই সময় যদি আপনি দেখেন, পাহাড়ের মানুষের বিভিন্ন সাক্ষাৎকারে দেখা গেছে, বিভিন্ন টিভি চ্যানেল সেখানে অনুষ্ঠান করেছে, তারা কিন্তু জিটিএর যে পরবর্তীকালে শান্তি ফিরে আসা, পাহাড়ের অর্থনীতির যে উন্নতি, সে ব্যাপারে কিন্তু তারা মানে খুব স্বতঃস্ফূর্ত তাদের বহিঃপ্রকাশ দেখা গেছে, তাদের আনন্দের বহিঃপ্রকাশ দেখা গেছে। এখন আজকের পরিস্থিতিতে আমরা হয়তো তাদেরকে মুখ্যমন্ত্রী কনভয়ের সঙ্গে পাশাপাশি দেখছি না, কিন্তু এক্ষেত্রে গোর্খা জনমুক্তি মোর্চার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তারাও তো একটা থ্রেটের মধ্যে রয়েছে। আজকে যখন ইস্যু, সেই ইস্যু যদি বাস্তবায়িত হয় এবং আজকে যদি এই জিটিএর হাত ধরে এই গোর্খাল্যান্ড মানে গোর্খা জনমুক্তি মোর্চা তারা যদি গোর্খাল্যান্ডের দাবি থেকে সরে আসে, তাহলেও যে পাহাড়ে তাদের যে জনভিত্তি এবং তাদের যে বিরোধী রাজনৈতিক দলগুলো, সেইগুলো নিয়েও তো তাদের মধ্যে একটা সংশয়ের পরিস্থিতি তৈরি হয়েছে। মানে তারাও কিন্তু চাপে আছে এবং এই চাপটা কাটিয়ে উঠতে হবে, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে। এবং মুখ্যমন্ত্রী এবং বিমল গুরুংয়ের যে সম্পর্ক, যদি সেটা গটাপ হোক, এটা আমরা রাজনৈতিক অভিযোগ করছি, রাজনৈতিক প্রতিপক্ষ তারা নিশ্চয়ই অভিযোগ করবে, গটাপ হোক আর যাই হোক, যদি সত্যিকারের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিমল গুরুংয়ের সুসম্পর্ক থাকে এবং বিমল গুরুং যদি সেখানে গোর্খা জনমুক্তি মোর্চার উপর তাদের একাধিপত্য প্রতিষ্ঠা করতে পারে, মানে তার নিয়ন্ত্রণ যদি থাকে, পাহাড়ে যদি শান্তি থাকে, তাহলে পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমরা তো প্রত্যেকেই সেখানে আজকে তো বহুদিন পর বাংলার মানুষ তারা দার্জিলিং এ যাচ্ছে। দার্জিলিং এবং কালিম্পং এই অংশগুলো তো প্র্যাকটিক্যালি 2007-এর পর থেকে একটা কথা বললেন সুমনবাবু, আমার সঙ্গে গোর্খা জনমুক্তি মোর্চার নেতারা আছেন, তাদের কাছে সরাসরি চলে যাব। আমার প্রশ্ন ছিল যে এই স্টুডিওতে আপনারা শুনলেন যে এই স্টুডিওতে একটা কথা হয়ে গেল, হলো যে এটা গটাপ একটা খেলা এবং কোথাও একটা আপনাদের রাজনৈতিক বাধ্যবাধকতা, পলিটিক্যাল কম্পালশন আছে। তার কারণ তেলেঙ্গানার ইস্যুটা 28শে জানুয়ারি সুশীল কুমার সিন্ধের 1 মাসের যে ইঙ্গিত, তাতে সারফেসে উঠে এলো এবং তারপরে আমরা দেখলাম ঘোষণা হলো না, উনি বাংলাদেশ চলে গেলেন ইত্যাদি। কিন্তু তেলেঙ্গানা ইস্যুটা ওঠার সঙ্গে সঙ্গে আপনারা ভেবেছিলেন যে গোর্খাল্যান্ডের ইস্যুটাকেও তোলা দরকার এবং কোথাও একটা রাজ্য সরকারের সঙ্গে গটাপ গেম এবং আপনাদের একটা টিমের দিল্লি যাওয়া, অথচ বিমল গুরুং মুখ্যমন্ত্রীর মঞ্চেই থাকছেন। এই পুরো খেলাটা একটা গটাপ গেম, এমনটা বলা হচ্ছে। আপনাদের প্রতিক্রিয়া জানতে চাইব। আচ্ছা, আমার তো এখানে অনেক শুনলাম, ওইখানে ডিস্টিংগুইশ প্যানেলিস্ট কি বলেছে। many things that ওনারা বলেছেন maybe based on facts, but আমরা ভাবি most of them are all fiction. যে বলেছেন কি এটা গটাপ কেস, এটা also based on fiction. কিন্তু আমাদের যখন এটা মাং ফর a separate state আগে থেকে more than 100 years ago it started, it's a demand that is older than Telangana. আমরা ভেবেছি কি আমরা একটা মাং আছে কি যদি তেলেঙ্গানা স্টেট হয় গোর্খাল্যান্ড হতে হবে। এটা আমার অনেকবার আমাদের মিটিং হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট সঙ্গে, হোম মিনিস্টার সঙ্গে, এটা আমরা বারবার বলেছি কি যদি তেলেঙ্গানা হয় কি আপনারা গোর্খাল্যান্ড কনসিডার করতে হবে। এটা আমাদের অনেক
অনেক আমরা শুনেছি এটা, আমরা বুঝতে পারছি না এরা কেন এটা ওরা বলছে এটা গটার কেস। আমি আগে বলেছি এটা একটা আমাদের জন্যে একটা ভীষণ টাচি ইস্যু। আমরা এটা সেন্টিমেন্টাল ইস্যু, এটা আমাদের লাগে। আমাদের প্রেসিডেন্ট মিস্টার বিমল গুরুং উনি অনেক প্রেশারাইজড আছে, উনি একটা মুভমেন্ট লিড করছে। যদি আমাদের অনারেবল চিফ মিনিস্টার ওনার পজিশন হতে উনি কি করতে, আমরা এইটাই ভাবি। কিন্তু ওনার আমাদের লিডার মিস্টার বিমল গুরুং is answerable to the people. যদি তেলেঙ্গানা হয় তারপরে আমাদের লোকরা জিজ্ঞেস করবে ওনাকে কি আমাদের মুভমেন্ট কি হবে। আচ্ছা, এবার তর্কের খাতিরে আমি যদি ধরে নিই যে তেলেঙ্গানার মুভমেন্টটা হলো না, তেলেঙ্গানা অ্যানাউন্সড হলো না, তাহলে সেক্ষেত্রে আপনারা কি জিটিএ নিয়ে খুশি থাকবেন নাকি আবার পাবলিক এবং ডেফার করতে থাকবেন আন্দোলনের? এখনও তো আপনারা গোর্খাল্যান্ড নিয়ে আন্দোলনে নামেননি এবং জিটিএর মধ্যেই আছেন। আপনার কাছে আমার এখানে প্রশ্ন থাকবে, ধরা যাক যে তেলেঙ্গানা ইস্যুটা সারফেসে এলো না, তেলেঙ্গানা নিয়ে আর হইচই হলো না, নড়াচড়া হলো না, আপনাদের পার্টি স্ট্যান্ড কি হবে? না, আমাদের মাং থাকবে, আমার মুভমেন্ট থাকবে, কিন্তু আমাদের না ডিমান্ড থাকলো, আমি বলছি ডিমান্ড আছে, অ্যাকশন থাকবে কিনা, অ্যাক্টিভিটিস থাকবে কিনা, আন্দোলন থাকবে কিনা চলবে। এখানে আমাদের প্যানেলিস্ট অনেক কথা বলেছেন, কি পাড় হাসছে না কি বলছে। আমি আমাদের মার্কসিস্টকে বলবো কি they should not take pride in that, we Gorkhas are always smiling despite what Mamata Banerjee says. We are always smiling. We always laugh, we always smile. That is our ethos, that is a part of our life. It's not that because we smile or we amra hasi because of our chief minister. No doubt the Marxist government did nothing in the last 21 years, and amader onek faith ache, we still have lot of faith in our chief minister that she will look into our problems, she will look into our demands in a positive manner. আপনাকে ধন্যবাদ। এই যে আমি আবার আসবো তার কাছে, আপনার কাছে, কিন্তু তার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অভিযোগ আপনি তুলেছেন। অশোক ভট্টাচার্য সিপিএম নেতা, প্রাক্তন মন্ত্রী আমাদের সঙ্গে আছেন। অশোক দা, আপনার কাছে জানতে চাইব দুটো অংশ। এক হচ্ছে ওনারা বললেন, আপনারা শুনলেন যে আপনাদের সরকার এত বছরে কিছু করেনি এবং ওনাদের হাসিটা সরকার নিরপেক্ষ, মুখ্যমন্ত্রী নিরপেক্ষ, এমনিই ওনারা হাসেন। সেই পার্টে আমি আসছি না, কিন্তু আমি আসছি দুটো পার্টে। এক হচ্ছে আপনাদের সরকার 34 বছরে পাহাড়ের জন্য কিছু করেননি, এই অভিযোগটা এক্ষুনি উঠলো। আর কিছুক্ষণ আগে সুমনবাবু বলছিলেন আরেকটা কথা, যে সত্যি আর কোনো মুখ্যমন্ত্রী, বামের কোনো মুখ্যমন্ত্রী তো এইভাবে দার্জিলিংয়ে মেলে গিয়ে দাঁড়িয়ে এই ঘোষণা করতে পারেননি যে দার্জিলিং পশ্চিমবঙ্গের অবিচ্ছেদ্য অংশ, বা এরকম সভা হয়নি তাদের, বারবার আমরা দার্জিলিংয়ে দেখতেও পাইনি। এই দুটো অংশ উত্তর যদি আপনি দেন। প্রথম কথাটা হচ্ছে 34 বছরে বামফ্রন্ট সরকারের 1986-85 সাল থেকে 1988 সাল পর্যন্ত দার্জিলিংয়ে রক্তক্ষয়ী আন্দোলন হয়েছিল আলাদা রাজ্য গোর্খাল্যান্ডের দাবিতে। সেই পরিস্থিতির অবসান করে 1988 সালে ত্রিপাক্ষিক চুক্তি হয়েছিল এবং তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এবং প্রধানমন্ত্রী রাজীব গান্ধী সহযোগিতা নিয়ে এই সমস্যার সমাধান করেছিলেন দার্জিলিং গোর্খা ইদ কাউন্সিল প্রতিষ্ঠার মধ্য দিয়ে। 2007 সাল পর্যন্ত সেই দার্জিলিং গোর্খা ইদ কাউন্সিল চলেছিল এবং দার্জিলিংয়ে শান্তি প্রতিষ্ঠিত হয়েছিল। এবং সেই সময় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী বা অন্য মন্ত্রীরা, অন্য বিরোধী দলের নেতারা বহুবার দার্জিলিংয়ে গেছেন। সমস্যাটার সৃষ্টি হয়েছিল 2007 সাল থেকে। 2007 সাল থেকে যে সমস্যাটার সৃষ্টি হয়েছিল, গোর্খা জনমুক্তি মোর্চা যে নতুন করে যে আন্দোলনটা শুরু করলো, সেই আন্দোলনের পেছনে তৃণমূল কংগ্রেসের হাত ছিল। তৃণমূল কংগ্রেস এই আন্দোলনকে ব্যবহার করেছিল নিজেদের স্বার্থে, যাতে দার্জিলিংয়ে একটা পরিবেশটা, একটা উত্তেজিত পরিবেশ সেখানে
থাকে যাতে বামপন সরকারকে বেকায়দায় ফেলা যায়। এবং 2011 সাল পর্যন্ত কোনোদিন মুখ্যমন্ত্রী, আজকের মুখ্যমন্ত্রী তৎকালীন বিরোধী নেত্রী মমতা ব্যানার্জিকে এটা আমরা দেখতে পাইনি তিনি সরাসরিভাবে গোর্খা জনমুক্তি মোর্চার দাবি এবং আন্দোলনের বিরোধিতা করে একটিও স্টেটমেন্ট করেছেন। প্রথম যখন তারা আন্দোলন শুরু করেছিলেন আলাদা রাজ্যের দাবিতে, তখন তারা পার্থ চট্টোপাধ্যায়কে পাঠিয়েছিলেন শিলিগুড়ির সামনে শালবাড়িতে তাদের দাবি এবং আন্দোলনকে তারা সমর্থন জানিয়েছেন। এটাও আমরা জানি যে ষষ্ঠ তফসিল করার জন্য যখন উদ্যোগ নেওয়া হয়েছিল, তখন আজকের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তখন এমপি ছিলেন, তিনি তখন তার পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির মেম্বার ছিলেন। একটি দিনও তিনি সেই মিটিংয়ে অ্যাটেন্ড করেননি, দিল্লি যাননি কখনো। এমনকি যখন সর্বদলীয় প্রতিনিধি নিয়ে আমরা দিল্লিতে গেলাম, তখনও তাদের দলের কাউকে প্রতিনিধি দল হিসেবে পাঠায়নি। তৎকালীন বিরোধী দল হিসেবে তৃণমূল কংগ্রেস তৎকালীন রাজ্য সরকারের সঙ্গে এই সমস্যার সমাধানে বিন্দুমাত্র সহযোগিতা করেনি, বরং তারা চেয়েছিল সমস্যাটা জিয়ে থাকুক এবং তার থেকে একটা রাজনীতি করাটা এবং ভোট পাওয়াটাই তাদের মূল লক্ষ্য ছিল। এটাও আমরা লক্ষ্য করেছি যে তারা কোনোদিন কিন্তু 2011 সালের নির্বাচনের আগে তারা এমন কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সরকারে আমাদের তাহলে তোমরা আলাদা রাজ্য গোর্খাল্যান্ড পেয়ে যাবে। এই শর্তের ভিত্তিতে গোর্খা জনমুক্তি মোর্চা সাপোর্ট দিয়েছিল তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের জোটকে, সেটাও আমরা সবাই কিন্তু ভালোভাবে জানি। অর্থাৎ কোনোদিনই তৃণমূল কংগ্রেসের নেত্রী এবং বর্তমান মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি দার্জিলিং এ বলেছেন খুব ভালো যে দার্জিলিং পশ্চিমবঙ্গের মধ্যে থাকবে, কথাটা বলেছেন ভালো। কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য যখন মুখ্যমন্ত্রী ছিলেন, জ্যোতিবন্ধু যখন মুখ্যমন্ত্রী ছিলেন, চকবাজারের সামনে কতবার যে জনসভা করে এই কথাগুলো বলেছেন এটা সবাই জানেন এবং এটা কোনো নতুন কথা নয়। আগেও বারবার করে এই কথাগুলো অতীতের মুখ্যমন্ত্রী কিন্তু বলেছেন এবং এমনকি যতবার আজকে আলোচনাটা 8 বার আলোচনা হয়েছে তৎকালীন সরকারের সময়তে, 2 বার আলোচনা হয়েছে এই সরকারের সময়তে। সুতরাং আগের সরকার চেষ্টা করেনি দার্জিলিং সমস্যার সমাধানের জন্য, এই যারা মনে করেন তারা কিন্তু একেবারে ভুল বলে। ধন্যবাদ অশোকদা। আবার আমরা পরবর্তী পর্যায়ে আসবো। আমার অন্য অতিথিদের কাছে এখনো দুজন বলার সুযোগ পাননি, আমি শুরুতেই চলে যাব তরুণবাবুর কাছে। তরুণবাবু, এই যে দার্জিলিংয়ের সমস্যা এখন এই মুহূর্তে যেটা মনে করা হয়েছিল যে অনেকটা রিলিজড হয়েছে টেনশনটা এবং পাহাড় সত্যি সত্যি শান্ত হয়েছে, আপনার এখানে আজকে দাঁড়িয়ে কি মনে হচ্ছে? হ্যাঁ, আমি অনেকক্ষণ পরে বলছি, ফলে আমার বক্তব্যটা কমপ্লিট করতে দেবেন কাইন্ডলি। সেটা হলো যে এই যে জিটিএর যে চুক্তির কথা বলা হচ্ছে, আমি আরও আমার দলের তরফ থেকে আরও বেসিক জায়গায় যেতে চাইছি যে এইভাবে জিটিএ চুক্তি করে এই ধরনের সমস্যার সমাধান করা যায় কিনা। দার্জিলিংয়ের মানুষের অনগ্রসরতা, পশ্চাৎপদতা, তাদের চাকরির সমস্যা, শিক্ষার সমস্যা, এই সমস্ত সমস্যার সঙ্গে সহমর্মী হয়েই যে কথাটা বলতে চাইছি যে এই রকমভাবে সমস্যার সমাধান গোটা ভারতবর্ষে যেখানে যেখানে করার চেষ্টা করা হয়েছে সেখানে কিন্তু সমস্যা সমাধান হয়নি। এর আগেও দার্জিলিং গোর্খা হিল কাউন্সিল তৈরি করা হয়েছে, সেই এক্সপেরিমেন্টেও সমস্যার সমাধান হয়নি। ধরুন আসামে বোরো কাউন্সিল করা হয়েছিল, সে বোরো কাউন্সিলেও কিন্তু আসামের মানুষের কোন উন্নতি হয়েছে? কোনো উন্নতি কিন্তু হয়নি, আসাম তো পিছিয়ে আছে। তারপরে উত্তর পূর্বাঞ্চলের আরও যে রাজ্যগুলো, নাগাল্যান্ড, মিজোরাম, এই যে রাজ্যগুলো, সেখানেও কিন্তু ত্রিপুরা, সেখানেও কিন্তু অনেক এরকম স্বায়ত্তশাসিত অঞ্চল যেগুলো আছে সেগুলোতে কিন্তু সমস্যার সমাধান হয়নি। আমার যেটা খুব বেসিক প্রশ্ন যে আজকের এই সরকার, তারা তো উন্নয়নের কথা বলছেন, গোটা রাজ্যের উন্নয়নের কথা বলছেন, গোটা রাজ্যে তারা রাস্তা তৈরি করার কথা বলছেন, কলেজ তৈরি করার কথা, বিশ্ববিদ্যালয় তৈরি করার কথা। এটা যদি গোটা রাজ্যেই যদি উন্নয়ন একই ধারায় হয়, তাহলে দার্জিলিংয়ে গিয়ে আলাদা একটা মানে স্বশাসিত অঞ্চল বা হিল কাউন্সিল বা যাই জিটিএ যাই বলি না কেন, এইগুলো করে সেখানে আলাদাভাবে সমস্যার সমাধান করতে যাওয়ার প্রচেষ্টার কি দরকার আছে সেটা কিন্তু আমাদের কাছে পরিষ্কার নয়। এবং এখানে আরও একটা জিনিস কিন্তু তখনই আমরা বলেছিলাম যে এটার পিছনে যেমন অন্য রাজ্য তৈরি করার একটা ডিম্যান্ড এর পেছনে ছিল, সেটা আমাদের তখনও মনে হয়েছিল, কিন্তু আরও একটা ডেঞ্জারাস জিনিস এর মধ্যে ছিল, সেটা হচ্ছে যে এর মধ্যে কিন্তু একটা ডিসেপটিভ বিচ্ছিন্নতাবাদ সেটা কিন্তু কাজ করে গেছে। এটা খুব গুরুত্বপূর্ণ, মানে অনেকটা লুক্কায়িত, বোঝা যাচ্ছিল না, কিন্তু তার মধ্যে একটা বিচ্ছিন্নতাবাদের টেন্ডেন্সি ছিল। এবং আপনি জানবেন যে এই যে ইন্দো নেপাল যে ট্রিটি আছে, সেই ইন্দো নেপাল ট্রিটির মধ্যে দিয়ে
বহু নেপালি বহু মানুষ চলে আসছে এবং তারা তো ভারতবর্ষের লোক নয়, তারা পশ্চিমবঙ্গের লোক নয়। ফলে তাদের মধ্য দিয়ে এই যে যেটা বলছিলাম যে ডিসেপটিভ বিচ্ছিন্নতাবাদ যে কথাটা বলছিলাম, সেই ডিসেপটিভ বিচ্ছিন্নতাবাদের যে বীজটা তাদের মধ্যে যে নেই এটা কিন্তু অস্বীকার করা যাবে না। তারা কিন্তু এদের মধ্যে মিলে মিশে আছে। ফলে গোটা সমস্যা কিন্তু অত্যন্ত জটিল এবং দার্জিলিংয়ের মানুষের দীর্ঘদিনের সমস্যা, তাদের পশ্চাৎপদতাটা তার দীর্ঘদিনের। এবং আমরা একটা জিনিস দেখুন যে আমরা বাঙালিরা তারা যেখানে যাই আমাদের নাকটা উঁচু নাক নিয়ে কিন্তু আমরা যাই। আমরা দার্জিলিংয়ে যখন যাই সেখানকার মানুষকে কিন্তু আমরা পশ্চিমবঙ্গবাসী, ভারতীয় এইভাবে যে ভাবতে পারি এ ব্যাপারটা কিন্তু নয়। ফলে আমাদের এই সমস্যাটা রয়েছে, তার সঙ্গে তাদের মধ্য দিয়ে এই যে অ্যালিনিয়েশনের যে সমস্যা সেই সমস্যাটা আছে। ফলে গোটা ব্যাপারটাকে দেখার দরকার সরকারের, এবং সরকার যদি গোটা রাজ্যটাকে উন্নয়নের মানচিত্রের মধ্যে সমানভাবে আনার চেষ্টা করত। একটা জিনিস কিন্তু অত্যন্ত সত্য যে এই সমস্যাটা বিগত সরকারের সময় কিন্তু সমস্যার সমাধান হয়নি। তারা ওই সুভাষ ঘিসিংয়ের জন্ম দিয়েছে এবং প্রচণ্ড দুর্নীতি কিন্তু হয়েছে। সেই দুর্নীতি তার জন্য কিন্তু বিগত সরকার তার দায়িত্ব অস্বীকার করতে পারবে না। আবার এটার মধ্য দিয়ে আর একটা যে সুভাষ ঘিসিং তৈরি হবে না এর গ্যারান্টি কোথায় আছে? ফলে এই সমস্ত ঝোঁকগুলো কিন্তু আছে। আর আরেকটা কথা আমাদের এই প্রসঙ্গে বলতে চাইছি, সেটা হলো ধরুন যদি এখন তারা বলছে না এই ডিটি এর মধ্যে রয়েছে, কিন্তু অন্য রাজ্যের কথা বলছে। অন্য রাজ্য দিয়েও কি সমস্যার সমাধান হবে? বহু ছোট ছোট রাজ্য হয়েছে, এই তো ঝাড়খণ্ড হয়েছে, উত্তরাঞ্চল হয়েছে, উত্তর পূর্বাঞ্চলে আসাম ভেঙে এত ছোট 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 রাজ্য হয়েছে। এই রাজ্যগুলোর মানুষগুলোর কি সত্যি কোনো সমাধান হয়েছে বলুন তো? তাদের বেসিক সমস্যার কোথাও সমাধান হয়েছে? ফলে গোটা দেশটাকে যদি, বা এখন যে রাজ্য আছে সেই রাজ্যগুলোকে যদি সেখানকার সরকার, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার তাদের উন্নয়নের প্রচেষ্টাটাকে সার্বিকভাবে দেখার যদি চেষ্টা করতেন, তাহলে কিন্তু আজকের এই যে দিনের পর দিন আজকের এখানে গোর্খাল্যান্ড, আবার তো এই পশ্চিমবঙ্গের মধ্যে তো আরো এরকম টেন্ডেন্সি আছে, আরো অন্য রাজ্যগুলো তৈরি করার টেন্ডেন্সি আছে। আজকের ঘটনাকে আপনি কিভাবে? ফলে আজকের ঘটনাটা যেটা আমার মনে হয়েছে যে যদি জিটিএ তারা মেনেই নেন, সরকার তো জিটিএ তৈরি করেছে, তাহলে জিটিএ তৈরি করার মধ্য দিয়ে যে অধিকারগুলো দিয়েছে সেই অধিকারগুলোর হস্তক্ষেপ তো পরিষ্কার মনে হচ্ছে। তাহলে প্রথমত জিটিএ তৈরি করাটাই ভুল, আবার যে ভুল কাজটা তারা করলেন তার মধ্যে দিয়ে যদি ফার্দার ভুলের দিকে যান তাহলে তো এই সমস্যা বাড়তেই থাকবে। ফলে বিষয়টা অত্যন্ত জটিল, অত্যন্ত সেন্সিটিভ। আমি রাজ্য সরকারের কাছে দাবি করব যে তারা গোটা বিষয়টাকে যেন আরও কি বলবো সহানুভূতির সঙ্গে বিচার বিবেচনা করে সমস্যার সমাধান করেন, নতুবা কিন্তু ব্যাপারটা অন্য অনেক দিকে চলে যাবে। আমি পাহাড়ের আলোচনা থেকে আরেকটা বিষয় অত্যন্ত বেদনার সঙ্গে আপনাদের সামনে রাখতে চাইব, বেদনা এবং অবশ্যই প্রশ্নের সঙ্গে। তার কারণ যখন কোনো বিষয়ের কোনো কৃতি মানুষ, অবশ্যই আমরা এইটা বিশ্বাস করি না যে মৃত্যুর পর মানুষ ঈশ্বর হয়ে যান বা ঈশ্বর তুল্য হয়ে যান, ঠিক যেখানে রবীন্দ্রনাথের সঠিক বিশ্লেষণ তাকে পুজো করে, দেবজ্ঞানে পুজো করে হয় না, এটা আমাদের বিশ্বাস। কিন্তু পাশাপাশি কোনো সাহিত্যিককে আমরা তার বিভিন্ন সময়, বিভিন্ন ঘটনা, বিভিন্ন ইভেন্টে তিনি কি বলেছিলেন সেইভাবে বিচার করব, নাকি সাহিত্যিক হিসেবে বিচার করব? এই বড় বৃহৎ দার্শনিক প্রশ্নটা আমাদের সামনে তুলে দিয়েছেন এই শহরেরই প্রখ্যাত এক চিত্রকর শ্রী শুভাপ্রসন্ন ভট্টাচার্য। শুভাপ্রসন্নবাবু কালকে বইমেলায় বলেছেন সুনীল গঙ্গোপাধ্যায় সম্ভবত নন্দীগ্রামের ইঙ্গিত দিয়ে যে সেখানে তিনি মুখ খোলেননি, কিন্তু সুনীল গঙ্গোপাধ্যায়ের মতো সাহিত্যিক, তার কবিতা, তার লেখা, তার গদ্য, তার পদ্য, সেটা তার মৃত্যুর পর অবশ্যই বিশ্লেষণ হোক এবং তার কাটাছেঁড়া হোক, সাহিত্যিক হিসেবে তার মূল্যায়ন হোক। একটা ইভেন্ট সেটা যত বড়ই হন না কেন, যত বড়ই হোক না কেন, সেইটায় তিনি মুখ খুলেছেন কি খোলেননি সেটা কি আমাদের এই মুহূর্তের বিবেচ্য বিষয়? আমরা মন্তব্য করছি না, শুধু প্রশ্নটা আপনাদের সামনে তুলে ধরলাম এবং আমরা দেখাবো যে শ্রী শুভাপ্রসন্ন ঠিক কী বলেছেন। আমরা যখন এই সময়ের প্রেক্ষিতে গর্জে উঠেছি, উনিও হয়তো গর্জে উঠবেন। উনি গর্জে ওঠেননি, তার কারণ সেটাও ভালোবাসা কোনো ব্যক্তি মানুষের কাছে। উপলক্ষ সুনীল স্মারক বক্তৃতা। সোমবার সেই মঞ্চেই রাজনীতি টেনে এনে বিতর্ক তৈরি করেন মমতাপন্থী শুভাপ্রসন্ন। শিল্পী শুভাপ্রসন্নকে নানা ঘটনায় একাধিকবার প্রতিবাদে সরব হতে দেখেছে রাজ্যবাসী। সিঙ্গুর আন্দোলনের সময় পথে নেমেছেন শুভাপ্রসন্ন। নন্দীগ্রাম আন্দোলনের সময়ও প্রতিবাদ মিছিলের সামনের সারিতে তিনি। রিজকাণ্ডেও মোমবাতি মিছিলে শুভাপ্রসন্ন। জ্ঞানেশ্বরী কাণ্ডেও মুখ খোলেন শুভাপ্রসন্ন। তদন্ত শেষের আগেই তার নিদান সিপিএম এর হাত রয়েছে।
এরা দীর্ঘদিন ধরে এইভাবে অসহায় মানুষকে মেরেছে। এ তারই চক্রান্ত, যেখানে গোয়েন্দা প্রধান আছে, যেখানে ডিজি আছে এবং চারটে ডিজি, সেখানে এই জিনিস হয় কি করে? এরপর নেতাই কাণ্ডের সময়ও প্রতিবাদে সোচ্চার হয়েছেন শুভা প্রসন্ন। রাজ্যে আইন শৃঙ্খলার অবনতির অভিযোগে দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির দ্বারস্থ হয়েছেন। 2011-এ পরিবর্তন, রাজ্য জুড়ে পরিবর্তনের ঝড়। ক্ষমতায় তৃণমূল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের জমানাতেও একের পর এক ঘটনা ঘটেছে যা নিয়ে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। সরব হয়েছেন বিদ্বজ্জনেরা। শুভা প্রসন্নও কি সেই প্রতিবাদে সামিল হয়েছেন, যেমনটা তিনি হতেন বাম আমলে? পার্ক স্ট্রিট ধর্ষণকাণ্ড, শুভা প্রসন্ন নীরব। কাটোয়া ধর্ষণকাণ্ড, এক্ষেত্রেও মৌন মমতাপন্থী শিল্পী। রায়গঞ্জের অধ্যক্ষ নিগ্রহের ঘটনা, কাঠগড়ায় তৃণমূল, বিদ্বজ্জনেরা সমালোচনায় সরব, শুভা প্রসন্ন চুপ। ব্যঙ্গচিত্রকাণ্ড, এবারও তেমন কোনো প্রতিক্রিয়া নেই শুভা প্রসন্নর। জ্যোতিপ্রিয় থেকে শুরু করে কখনো মদন, কখনো বেচারাম, আবার কখনো শুভেন্দু। একের পর এক তৃণমূলের নেতামন্ত্রীরা অশালীন ভাষায় আক্রমণ করেছেন বিরোধীদের, নিশানা করেছেন সংবাদ মাধ্যমের একাংশকে। প্রতিবাদে সরব হয়েছেন বিদ্বজ্জনেরা। শুভা প্রসন্ন কিন্তু কোনো ক্ষেত্রেই রা কাড়েননি। 2013-র শুরুতেই আমিনুল কাণ্ড, যার মধ্যে অনেকেই রিজ কাণ্ডের ছায়া দেখতে পেয়েছেন। রিজওয়ানুরের পর আমিনুল কাণ্ডের প্রতিবাদে ফের মোমের আলো হাতে গর্জে ওঠে কলকাতা। প্রতিবাদে সরব হন অসংখ্য মানুষ। অন্যদের সঙ্গে প্রতিবাদে পথে নামেন একদা পরিবর্তনপন্থী সমী রাইচ। কিন্তু শুভা প্রসন্নর কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এবিপি আনন্দ। আমাদের প্রশ্নটা খুব সহজ। তর্কের খাতিরে ধরা যাক সাঁইবাড়ির সময় প্রধান বাংলার কবি এবং অত্যন্ত নামী কবি শক্তি চট্টোপাধ্যায়ের কাব্যের বিশ্লেষণ করার সময় সাঁইবাড়ি ক্ষেত্রে তার কি মন্তব্য ছিল সেটা আমরা সংবাদপত্রে খুঁজব, নাকি তার পদ্যের মধ্যে দিয়ে আমরা কবিকে আবিষ্কার করব, বিশ্লেষণ করব, কাটাছেঁড়া করে সমালোচনাও করতে পারি? কিন্তু কোনো ইভেন্টে তিনি মুখ খুলেছেন কিনা, এটা কোনো কৃতি মানুষের কি পরিচয় হতে পারে? আমি সমিতদার কাছে আসবো। সমিতদা, এইটা নিয়ে কি মনে হচ্ছে? আমরা কি টু মাচ পলিটিসাইজ হয়ে যাচ্ছি? একজন কৃতি মানুষ, তিনি শিল্পী হতে পারেন, সাহিত্যিক হতে পারেন, অন্য কোনো ক্ষেত্রের কৃতি মানুষ হতে পারেন, তিনি সিঙ্গুর বা নন্দীগ্রাম বা নেতাই বা আমিনুল সেখানে মুখ খুলেছেন কিনা, তার মৃত্যুর পরে সেই বিষয়ে বিশ্লেষণ এবং মন্তব্য কতটা শোভন তার সাহিত্য কৃতিকে ছেড়ে? প্রথম কথা হলো যে আমি সুবাদার সম্বন্ধে আমি কিছু বলবো না, কারণ সুবাদাকে আমি রেসপেক্ট করি। সুবাদা আমার ছবি আঁকার জগতে আমার আগের মানুষ এবং ওনার বহু পৃথিবী বিখ্যাত শিল্পী। সুতরাং আমি সুবাদার সম্বন্ধে আমি কিছু বলতে চাই না। তবে যেটা আমার বক্তব্য, যে কোন ব্যক্তি কোন ইস্যুটাতে তার বক্তব্য রাখবেন মানুষের কাছে বা সরকারের বিরুদ্ধে, সেটা তাদের ব্যাপার। যে আমরা যদি ধরি আমাদের সবচেয়ে প্রিয় একজন বাংলার মানুষ, যাকে এমন কোনো বাঙালি নেই, শুধু আমার এপার বাংলা না, দুপার বাংলার, সারা পৃথিবীতে যত বাঙালি আছেন, সত্যজিৎ রায়। আমরা বহু ঘটনা দেখেছি, মাননীয় সত্যজিৎ রায় অনেক সময় স্টেটমেন্ট দেননি। সুতরাং সেখানে তার কাজটাকে আমরা কিছুতেই খাটো করতে পারবো না, কিছুতে এটা সম্ভব নয়। কে কোথায় স্টেটমেন্ট দেবেন না, তার সেটা ব্যক্তিগত। আর কেউ যদি দেন সেটাকেও আমরা খারাপ বলতে পারবো না। দুটোই সত্যি, এই দুটো সত্যিকে কিন্তু আমাদের মেনে নেওয়া উচিত। সুতরাং এইখানে এই বিভাজনটা সত্যি হওয়া উচিত নয় বা কাম্য নয়, যে আমি আজকে যেটাকে সত্যি বলছি বা অন্যায় বলছি, কালকে সেটা অন্যায় নয়, এরা করলে অন্যায় ওরা করলে অন্যায় নয়, এইটা হওয়া উচিত না। বিশেষ করে যারা চিন্তাশীল ব্যক্তি, যারা মনন নিয়ে কাজ করেন, কেন তাদের প্রত্যেকটা কাজের মধ্যে যেই মননটাকে ধরা পড়ে, সুতরাং সেই জায়গাগুলোকে আমাদের যথেষ্ট ভাবা দরকার। আবারও বলছি, সুনীল গাঙ্গুলি এমন একজন ব্যক্তিত্ব, এবং সুবাদা নিজেও রেসপেক্ট করেন, আমি নিজেও জানি, এবং সেটা আমরা দেখেছি বারবার করে। এবং সুনীল গাঙ্গুলি এমন একজন ব্যক্তিত্ব যেখানে মানে বাঙালির হৃদয়ে উনি এতভাবে ছুঁয়ে আছেন। এবং তারপরে হলো সুনীলদা এমন একজন মানুষ যার কাছে আমরা প্রত্যেকে, আমার মনে হয় এমন কোনো, বিশেষ করে আমাদের বয়সী বা আমাদের থেকে একটু সিনিয়র, যারা ব্যক্তিগতভাবে সুনীলদার সাথে পরিচয় ছিল না, এবং এত আন্তরিক একজন মানুষ এবং এত তার মানে দিক। একটা সময় ছিল যখন আমরা আন্দোলন কম বুঝতাম, বরঞ্চ হৃদয়ের অন্যান্য ইমোশনগুলো আমরা বেশি বুঝতাম। যখন আমরা এই হাত শুয়েছে নেড়ার মুখ পড়ছি,
হ্যাঁ, সুতরাং এই দিনগুলোকে, এই যে সমাজের প্রতি কন্ট্রিবিউশন এই সমস্ত মানুষদের, এটাকে কোনো রকমের সমালোচনাটা করার আগে আমাদের নিজেদেরকে ভাবতে হবে আমরা কতটা যোগ্য, সেইটা আমাদের ভাবা দরকার। সমিতদা, আপনি বললেন যে শুভপ্রসন্ন নিঃসন্দেহে সুনীল গঙ্গোপাধ্যায়কে শ্রদ্ধা করেন, কিন্তু এই যে কমিটির কথা হচ্ছে, শিশু সাহিত্য একাডেমির মাথা থেকে যখন সুনীল গঙ্গোপাধ্যায়কে সরিয়ে অর্পিতা ঘোষকে বসানো হলো, কোনো প্রতিবাদ তো ওঠেনি? কে প্রতিবাদ করবে? কোনো সাহিত্যিকরাই প্রতিবাদ করেনি। এটা অদ্ভুত কাণ্ড। আমি যদি পরিষ্কার বলি, আজকে যখন গানের ব্যাপারে অ্যাওয়ার্ড দেওয়া হলো এতগুলো, একজন গায়ক বলেছেন কবির সুমনকে কেন দেওয়া হয়নি? কেন? উনি অন্য কথা বলছেন, ওটা তার পরিচয়। আজ বাংলা গানে, বাংলা বর্তমানের দিনের গানে যে কন্ট্রিবিউশন কবির সুমনের আছে, আমি বিশ্বাস করি আর কাউর নেই। সেই লোকটি বাদ কোনো গান, আমার তো প্রশ্ন জাগে মনে, যে আমি এটা আগেও বলেছি যে কেন কোনো গানের শিল্পীরা, কেন তারা প্রত্যাখ্যান করলেন না ওই সমস্ত পুরস্কার, যে কবির সুমনকে না দিলে আমরা নেব না। অদ্ভুত, একটা বিচিত্র একটা পৃথিবীতে আমরা বাস করছি, এটাই সত্যি। হ্যাঁ, আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন পবিত্র সরকার, তার কাছে যাব। যেতে যেতে একটাই কথা বলবো যে বঙ্গবিভূষণ, বঙ্গরত্ন যথেষ্ট সম্মানজনক টাইটেল এবং সম্মান, কিন্তু আমার মনে হয় সমিতদা, তোমার কথার রেফারেন্সে বলতে পারি যে কবির সুমন বাংলা গানের যিনি ইতিহাস তৈরি করেছেন, বাংলা গানের ইতিহাস লেখা হলে কবির সুমনের ওপর অধ্যায়টাকে চেষ্টা করেও বাদ দেওয়া যাবে না। কিন্তু আমি বলছি তার এই গৌতমদার নাম আমরা আলোচনাই করলাম, কবির সুমনের মনে হয় এই পুরস্কারের অপেক্ষা না করলেও ইতিহাসে তার নামটা থেকে যাবে। আমি পবিত্রবাবুর কাছে যাবো। পবিত্রবাবু, একেবারে এই অংশে যদি আসি, যে কৃতি মানুষদের আমরা কি রাজনৈতিক ছাপ, রাজনৈতিক লেভেল দেখে বিচার করছি? এমনকি তাদের মৃত্যুর পর আমরা অত্যন্ত বেদনাহত হয়েছি, আমাদের চিন্তাটা উস্কে দিয়েছে এই একটা মন্তব্য। আপনি যদি আপনার মতটা বলেন। সবাইকে নমস্কার জানিয়ে আমি দুটো কথা বলছি। বলা বাহুল্য, যারা আমাদের দেশের সাহিত্যে বা সংস্কৃতিতে বড় অবদান রেখেছেন, তাদের শুধু রাজনীতির দিক থেকে বিচার করা উচিত নয়। এবং আমি জানি না শুভপ্রসন্ন কি প্রসঙ্গে এই কথাটা বলেছেন, কিন্তু সভাটা যদি সুনীলের সাহিত্যিক কৃতিত্বের বিচার হয়ে থাকে, তাহলে এগুলো সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। তিনি নন্দীগ্রাম সমর্থন করেছিলেন কি করেননি, এটা প্রাসঙ্গিক নয় বলে বইমেলায় সুনীল গঙ্গোপাধ্যায় স্মরণ সভা দ্বিমত হতে পারে অনেকের। ফলে রবীন্দ্রনাথ জালিয়ানওয়ালাবাগ নিয়ে কথা বলেছেন, তার জন্য তিনি আমাদের কাছে প্রণম্য। কিন্তু রবীন্দ্রনাথ যদি এ সমস্ত না করতেন, তাহলে কি রবীন্দ্রনাথ কম রবীন্দ্রনাথ হতেন? গীতাঞ্জলি বা পুনশ্চ বা রক্তকরবী রবীন্দ্রনাথ কি কম রবীন্দ্রনাথ হতেন? এমন হতেই পারে রবীন্দ্রনাথ কংগ্রেসের একটা সময় ত্রিপুরী অধিবেশনে সুভাষচন্দ্রকে সমর্থন করেছিলেন। তার জন্য কি কংগ্রেস রবীন্দ্রনাথকে সমালোচনা করতে পারে যে রবীন্দ্রনাথ মহাত্মা গান্ধীকে সমর্থন করেননি, সীতারামায়াকে সমর্থন করেননি, সুভাষচন্দ্রকে সমর্থন করেছেন? এইটা কি একটা সমালোচনার বিষয়? আমি সত্যি বুঝতে পারি না যে এই ধরনের তুচ্ছ বলবো না, হয়তো কারো কারো কাছে খুবই গুরুত্বপূর্ণ, সেই গুরুত্বপূর্ণ মনে করার অধিকার তার সম্পূর্ণ আছে, কিন্তু গণতান্ত্রিক পরিসরে সুনীলের সাহিত্যকৃতি বা সুনীলের সাহিত্য সংস্কৃতিতে অবদান বিচার করতে গেলে এই কথাগুলো আসে বলে আমার মনে হয় না। পবিত্রবাবু, আপনি শিক্ষাবিদ, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, যেটা আজকে পাহাড়ের ঘটনা না ঘটলে হয়তো আমাদের আলোচনাতেও বারবার আসতো, যে এই যে রাজনীতিবিদদের ভাষা সন্ত্রাস, দলমত নির্বিশেষে, আমার মাঝে মাঝে সংবাদের চ্যানেলে কাজ করতে করতে মনে হয় যে বোধহয় আমাদের লিখে দেওয়া উচিত যে প্রাপ্তবয়স্কদের জন্য, কারণ শিশু মন বা কিশোর মনে এই ভাষা সন্ত্রাসের যে কি প্রভাব পড়তে পারে এবং যাদের দেখে তারা বড় হয়ে উঠছেন তার কি মারাত্মক প্রভাব হতে পারে সমাজতাত্ত্বিক এবং শিশু মন বিশেষজ্ঞরা বলতে পারেন। আপনার কি মনে হয় সার্বিকভাবে? তো কয়েকটা ব্যাখ্যা দেওয়াই যেতে পারে। এখন অনেকে যেমন রাজনৈতিক ব্যাখ্যা দিচ্ছেন যে ব্যাড বয় হচ্ছেন গুড মার্কস পেতে, গুড বুকে থাকতে, সেটা এক। দুই হচ্ছে, আমার তিনটে প্রশ্ন আছে।
দুই হচ্ছে এটা হতে পারে যে এখন অডিও ভিজুয়াল মিডিয়ার যুগ, সব জায়গায় ক্যামেরা চলে যাচ্ছে, আগেও এটা বলা হতো কিন্তু এইভাবে হাইলাইটেড হতো না। অথবা তৃতীয় ক্ষেত্রে যে সার্বিকভাবে সত্যি একটা কোথাও ডিজেনারেশন হয়েছে, একটা অবক্ষয় হয়েছে, তার প্রতিফলন সব জায়গায় পড়ছে, ক্যামেরার সামনেও পড়ছে, তা প্রতিফলিত হচ্ছে। কোনটা আপনার মনে হয়? না, তৃতীয় সম্ভাবনাটা নিয়েই আমি শুরু করি। এটা ঠিক যে আমাদের ভাষা আস্তে 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 একটা তলার দিকে আসছে, কিন্তু আমি সেটা মনে করি না যে সেটা খুব ভয়ঙ্কর একটা বিপদ আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। স্কুল কলেজের ছেলেমেয়েরা এক ধরনের কথাবার্তা নিজেদের মধ্যে বলে, কিন্তু ক্লাস ঘরের শিক্ষকের সঙ্গে তারা আবার খুব সম্ভ্রম নিয়েই কথা বলে। কিন্তু যেটা হচ্ছে যে একটা ভাষা একেবারে সামাজিক সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যেটা মানে এই ভাষাটা আমরা শুনিনি, এটা একটা কদর্য ভাষার ভঙ্গি। এবং আমাদের দার্শনিকেরা যেটা বলেছেন যে ভাষা কথাবার্তার মধ্যে একটা মানুষের সহযোগিতা, সহমর্মিতা, সহানুভূতি এবং সহযোগের ব্যাপার থাকবে, সেইটে একেবারে অভাব হচ্ছে। বরং সব সময় একটা ঝগড়ার ভাষা, আক্রমণাত্মক ভাষা, সবসময় একটা বিরোধের ভাষা তৈরি হয়ে যাচ্ছে। এইটে আমার মনে হচ্ছে যে সমাজের ছোটদের কাছে ভয়ঙ্কর একটা খারাপ দৃষ্টান্ত তুলে ধরা হচ্ছে, খুব খারাপ বার্তা একটা তৈরি করা হচ্ছে। আর ওই কথাগুলো তো আপনারাই বলছেন যে কারো কাছাকাছি যাওয়ার জন্যে আমি মুখ খারাপ করলাম, মনে হয় এই ভাষাটাই তিনি পছন্দ করবেন। এবং আমি খুব আশ্চর্য হয়েছি সৌগতর মুখ থেকে এই কথাগুলো শুনে, কারণ সৌগতকে আমি জানি, এক সময় তার সঙ্গে আমি অনেক সময় কাটিয়েছি। সৌগত যে এইভাবে নিজেকে ছোট করবেন এবং স্বধর্মচ্যুত হবেন, এইটা আমি ভাবতে পারিনি। অনেক ধন্যবাদ আপনাকে। অনেকে বলছেন ব্যাড বয় টু বি গুড বয়, আমরা অবশ্য সেটা জানি না। সমিতদা, তোমার কি মনে হয় যে এই সময় যদি সহজপাঠ লেখা হতো সেটা একটু অন্যরকম করতে হতো, আর আরো প্রাসঙ্গিক, আরো যুগোপযোগী করতে গিয়ে? একদমই তাই, একদমই তাই। এটা তো আমরা বেশ কয়েক বছর এবং পরের পর বলে যাচ্ছি যে অলমোস্ট, আমি রাজনীতিতে সবাই এই ধরনের মন্তব্য করছেন সেটা আমি নিশ্চয়ই বলবো না, কিন্তু বহু মানুষ যাদের কাছে একেবারেই আমরা আশা করি না, সেখানে কিন্তু, এবং সমস্ত রাজনৈতিক দল, আমি কোনো পার্টিকুলার একটি দলকে বলবো না, অধিকাংশই দেখছি তাদের, আমি জানি না সেটা ধৈর্যচ্যুতি থেকে হচ্ছে কিনা, আমি জানি না তারা খুব সহজ একটা পপুলারিটি পাওয়ার জন্য করছেন কিনা, অথবা তারা কি ভাবছেন যে বাংলার মানুষ এই ভাষাটাকে ভালোবাসেন কিনা। আমি খালি প্রত্যেককে একটা জিনিস মনে করিয়ে দিতে চাই, আমি এইটাই সমস্ত রাজনৈতিক দলগুলোকে, আমার রাজনৈতিক সচেতনতা কম আপনাদের থেকে, কিন্তু এটুকু আমি গত আন্দোলনে দেখেছিলাম, গত বিধানসভার আগে যখন বামফ্রন্ট সরকারের আমরা তাদের বিভিন্ন কর্মকাণ্ডে, সে গড়বেতা নেতায় নন্দীগ্রামের পরে যখন বুঝলাম যে এই সরকার যাবে, তখন কিন্তু সেটার সঙ্গে অ্যাড হয়েছিল আরেকটা জিনিস, যে তখনকার যিনি বিরোধী নেত্রী, আজকের মুখ্যমন্ত্রী, তার সম্বন্ধে বেশ কিছু মন্তব্য বামপন্থী নেতাদের মুখ থেকে যেগুলো বেরিয়েছিল, সেটা যে জনমানসে কি বিরূপ একটা প্রতিক্রিয়া তৈরি করেছিল। এইটা থেকে কিন্তু প্রত্যেকে শিক্ষা নেওয়া উচিত যে এই ধরনের ভাষা, এই ধরনের কদর্য ভাষা থেকে মানুষ পছন্দ করেন না। এবং যারা ভাবছেন যে তিনি 5টি হাততালি হয়তো পাচ্ছেন কোনো একটি জনসভায়, কিন্তু সেইটি যখন সম্প্রচারিত হচ্ছে 5 কোটি লোকের কাছে, উনি কিন্তু অ্যাট দ্য সেম টাইম উনি ওই 500 লোক বাদ দিয়ে 5 কোটি থেকে উনি কিন্তু লোকের কাছে চিহ্নিত হয়ে যাচ্ছেন যে নারা এই ভাষায় কথা বলেন। এটা আমাদের বাঙালির ভাষা নয়। রাজনীতিবিদরা কি বলছেন অঞ্জনবাবু? কি বিষয় না, এই খারাপ ভাষার কি কোনো মাস অ্যাপিল আছে? না, এটা কোনো কথাই না। প্রথমত যে কোনো ধরনের, নয়তো দেবব্রত বিশ্বাস, সৌগত রায়ের মতো নেতারা কেন বলছেন? একটা যে কথা বলেছেন তা খুবই খারাপ, এটা আপনারা বলেছেন, সবাই ইতিমধ্যেই বলেছে, এটা খুবই স্পষ্ট বলে। হ্যাঁ, নিশ্চয়ই সে কথা তো আপত্তিকর বটেই, ক্ষমা ওনাকে চেয়েছেন, পার্টি বলেছে, এ কথা কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই যে এই ধরনের কথা বলার কোনো যৌক্তিকতা নেই। প্রথমত অশালীন কথা বলার কোনো প্রাসঙ্গিকতা নেই।
দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে এটা পপুলার হয়, এটা একদমই ঠিক না। আপনি যদি গ্রাউন্ডে রাজনীতি করেন তাহলে বুঝবেন যে মানুষ তার কতগুলো সামাজিক মানদণ্ড আছে, ভাষা থেকে তো আপনার ধারণা প্রতিফলিত হয়। এটা কোনো মতেই ঠিক না যে এটা মানুষ চায়, তা না। আপনি পপুলার বক্তৃতা অবশ্যই দিতে পারেন, সহজ ভাষা দিতে পারেন, সহজ উদাহরণ দিতে পারেন, কিন্তু স্ল্যাং ব্যবহারের কোনো সুযোগ নেই। এটা যে বলছেন তার ভ্রান্তি, এ ব্যাপারে কোনো ডাউট নেই। কিন্তু একটা বিষয় আমি সুমন বলবো, আমি কোনো ধরনের ডিফেন্ড করছি না, একটা দেখার আছে যে দু ধরনের বিষয় আছে এখানে। আপনারা দেখবেন যে ভাষা ব্যবহার এবং কথা ব্যবহার, এটার মধ্যে আপনি যখন একটা দায়িত্বে থাকছেন তখন আপনার দায়িত্বটা অনেকটা বেশি। আপনি যখন মন্ত্রী, বিষয়টা ভাবুন, একজন মন্ত্রী যখন বলেন যে বিরোধী পক্ষকে সাপের মতো লাঠি মেরে ফেলো, এই কথাটা শুধুমাত্র একটা অশালীনতা নয়, এটা কিন্তু এক ধরনের সংবিধান ভঙ্গ। এই পার্সপেক্টিভটা কিন্তু একটু আলাদা গুরুত্ব দেবেন। আমি যখন চিফ মিনিস্টার, তখন আমার বক্তব্য থেকে কিন্তু আমি আইন ভাঙছি কিনা, সংবিধান ভাঙছি কিনা, তার গুরুত্বটা অনেক বেশি। এটা শুধুমাত্র অশালীনতা না, বেআইনিও, এবং এটা তার যে দায়িত্ব তাকে সংবিধান দিয়েছে তার থেকে বিচ্যুতি। এই পার্সপেক্টিভটাও কিন্তু আমার মনে হয় একই সঙ্গে মাথায় রাখা উচিত। তবে একটা কথা আমি বলবো যে দেখবেন সাম্প্রতিক যে বিতর্কগুলো হয়েছে তার থেকে নিশ্চয়ই ভালো ফল হবে। যারা পাবলিক ফিগার তারা বিশেষ করে যাবেন যে এই মনোভাবটাই দৃঢ়তা পেয়েছে যে ভাষার ক্ষেত্রে তথ্য পরিসংখ্যান বলছে যে এই স্রোত একেবারে অন্তহীন মনে হচ্ছে, তার কারণ এটা চলেই যাচ্ছে, কমার কোনো লক্ষণ অন্তত সংখ্যার বিচারে হচ্ছে। আমার মনে হয় তোমাদের সব বলার তিনটে ব্যাপার বলি। এক নম্বর হচ্ছে সুনীল বাবুর ব্যাপারে বলছি, ব্যক্তির নাম না ধরেই বলছি, কে বলেছেন সেটা ফ্যাক্টর নয়, কিন্তু এটা বলা হয়েছে। এখন সেক্ষেত্রে খুব পুরনো একটা বিখ্যাত কথা একজন বিখ্যাত লোক বলেছিলেন যে দৈনন্দিনের আঁকিবুকিকে মুছিয়া দিয়া গোটা চিত্রটিকে দেখিতে হয়, একটি মহামানবের জীবনকে ধরা পড়ে। আমি কাউকে মহামানব বলছি না, কিন্তু একটা যখন সাহিত্য বা সংস্কৃতির যখন বিশ্লেষণ আমরা করতে যাই তখন তার দৈনন্দিনের আঁকিবুকিটাকে তুলে দিতে লেখকের মানুষ বিশ্লেষণও হোক, কিন্তু সেটা তো সমালোচনায় হবে। হ্যাঁ, মানে সিঙ্গুরে সমালোচনাই তো বলছি আমি। এটা থেকে আর যেটা করা উচিত সেটাও বোধহয় আপনি একটু না, আমি বলছি এবার কে সুনীল গঙ্গোপাধ্যায়ের রিভিউ করবেন, না সেটাই বলছি। সেটা তো যিনি ডেকেছেন তার দায়িত্ব। যদি কাউকে ল ইউনিভার্সিটির কাউকে মাথায় বসানো হয় এমন কোনো লোককে যিনি জ্যোতিষ চর্চা করেন, তার তো দায়িত্বটা যতটা না, তার দায়িত্ব হচ্ছে ছেড়ে দেওয়া, যিনি করে দিয়েছেন। দু নম্বর কথাটা বলি, দু নম্বর কথাটা হচ্ছে কি যে এহেন অবস্থায় তখন প্রশ্ন কেন উঠবে, এই প্রশ্নগুলোর দিকে নিয়ে যাওয়া যে যখন কংগ্রেসের ধর্মতলায় 13টা ছেলে মারা গেছিল গুলি খেয়ে, তখন আজকের যিনি কথা বলছেন তিনি কোথায় ছিলেন? নন্দনে হাঁটছিলেন। যখন শাহীবাড়ির ঘটনা ঘটছিল, যখন বিজন সেতুর ঘটনা ঘটছিল, তখন কি তিনি অন্য কোনো মানুষের প্রতি অত্যন্ত বেশিভাবে দায়বদ্ধ ছিলেন? প্রত্যেকটা কথার হয়তো কোনো কাঞ্চন মূল্য আছে, সেই কাঞ্চন মূল্যে কেউ জমি পান, কেউ বাড়ি পান, এগুলো আমরা জানি, কিন্তু কথা সুনীলবাবু তো জমিও চাননি। না, আমি বলছি প্রত্যেক কথার একটা কাঞ্চন মূল্য আছে, তো সেই কাঞ্চন মূল্যগুলোর প্রশ্নগুলো এখন উঠছে আস্তে আস্তে। প্রশ্ন সেটা নয়। দু নম্বর কথায় আসছি, যেটা আপনি বললেন ভাষা সন্ত্রাসের কথা, আমি দুটি কথায় করছি। একে বলে জোসেফ ম্যাকার্থি ছিলেন উইসকনসিনে সেনেটর বা আমেরিকান সেনেটর। জোসেফ ম্যাকার্থি এমন আরম্ভ করেছিলেন কমিউনিস্ট দেখলেই, যে যার ফলে চার্লি চ্যাপলিন থেকে শুরু করে পল রবসন অব্দি তার উপরে পুলিশ ঝাঁপিয়ে গিয়ে পড়েছিল। এহেন অবস্থায় দাঁড়িয়ে ট্রুম্যান একটা বিখ্যাত কথা বলেছিলেন, হ্যারি ট্রুম্যান, যাদের নিয়ে আলোচনা হচ্ছে। হ্যারি ট্রুম্যান তাদের থেকে একটু ছোট মাপের হলেও একটু বড় মানুষ। তিনি বিখ্যাত কথাটি বলেছিলেন যে স্বাধীন দেশে একটি মানুষ অপরাধ করলে বিচার ব্যবস্থা তার শাস্তি দেবে, কিন্তু অন্য মতামত রাখলে তাকে আমরা শাস্তি দেব না। সেটাই স্বাধীন দেশ আর পরাধীন দেশের মধ্যে ডিফারেন্স। আমায় মার্জনা করবেন, এই বিষয় নিয়ে নিঃসন্দেহে আমরা ভবিষ্যতে আমাদের আশঙ্কা যে আরো অনুষ্ঠান হয়তো করতে হবে, তখন অবশ্যই আসবো। কিন্তু আমি আরেকবার ফিরতে চাইবো পাহাড়ের ইস্যুতে, যেখান থেকে আমাদের এই আলোচনা আজকের প্রতিপক্ষ শুরু হয়েছিল। আমাদের সময় একেবারে শেষ, এই অনুষ্ঠান শেষ করব, কিন্তু শেষ করার আগে বলবো গোর্খা জনমুক্তি মোর্চার নেতারা বলছিলেন যে পাহাড়ের মানুষের মুখে সব সময় হাসি, আমরা সেই হাসিটাই চাই। পাহাড় হোক কিংবা সমতল, সমস্ত মানুষের মুখে, গোটা রাজ্যের মানুষের মুখে সেই হাসিটাই চাই। এই বলেই অনুষ্ঠান শেষ করব, কিন্তু আমাদেরও হাসতে ইচ্ছে করছে। তাই গত কয়েকদিনে
প্রতিপক্ষ অনুষ্ঠানকে সম্ভবত গোটা দেশের মধ্যেও নজিরবিহীন এই রকম একটি বিশেষ অনুষ্ঠানকে আক্রমণ করে সরকারি বা বেসরকারি মঞ্চ থেকে বারবার আক্রমণ, রাজনীতিবিদদের আক্রমণ, কিন্তু বিশ্বাস করুন আমরা সম্মানিত, এই আক্রমণ আপনারা যারা করছেন তারা চালিয়ে যেতে পারেন, প্রতিপক্ষ অনুষ্ঠান কিন্তু চলবে। সেই হাসিটুকু দিয়ে এই অনুষ্ঠান শেষ করুন। শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ কিন্তু সাবজেক্ট ঠিক হয়ে গেছে, চেয়ার পড়ে গেছে, ডান দিকে 4টে বাঁ দিকে 4টে। মদন মিত্র বলেছেন ওসিকে কানের গোড়ায় দেবো। আচ্ছা কি করবো বলুন, আমার যদি ঠাকুরের দরজার গোড়ায় দেয় তাহলে আমি কি ওকে গিয়ে পুজো করবো? দেখবেন দুটো টিভি মিডিয়া, একটা লালু একটা ভুলু, দুটো টিভিকে একদম বয়কট করুন, দেখবেন না, এটাই সিদ্ধান্ত। আমি তো বলছি আমার নামে যত খুশি বলতে পারেন, সিনেমার সাথে চলবো না, খাবো না, বাজারে যাবো না। আমি বললি কালকে দেখবেন এমনি দেখাতে শুরু করেছে, পক্ষ প্রতিপক্ষ বিরোধী পক্ষ সব পক্ষ নিজ পক্ষ যার পক্ষ পক্ষ দিয়ে বসে যাবে। যদি প্রভু বলেছেন পক্ষ প্রতিপক্ষ বা মানে স্বার্থপর পক্ষ, এগুলো বলার আমার প্রয়োজন নেই। প্রয়োজন একটাই, চিরকালই আমি সিঙ্গুর আন্দোলন করতে গিয়েও দেখেছি এক শ্রেণী সংবাদ মাধ্যমের একটা শ্রেণী বিজনেস ওরিয়েন্টেড। এবং আমি এটাও কোট করে যাচ্ছি, যারা আজকে সন্ধ্যাবেলা এ পক্ষ ডান পক্ষ বাম পক্ষ বসাবেন, তাদের কাছে বলে যাচ্ছি এটা লিখে রাখুন আমাদের, এই যে দেখতে একটি সুন্দর মধ্যে বসে আছে, ফুল নিয়ন্ত্রণ, উঠতে বললে উঠবে, বসতে বললে বলবে, বুদ্ধদেবের মতো অহংকার নয়, ডিসিপ্লিন পায়। কিন্তু এই ডিসিপ্লিনটা আমরা এদের উপর রাখতে পারবো, কিন্তু মানুষ যে খেপে যাচ্ছে, মানুষ যদি দেখে সিপিএম দাঙ্গা লাগাবার চেষ্টা করছে, আর মানুষ যদি বাড়ি থেকে গণ অভ্যুত্থানের জন্য বড় বড় লাঠি ছোটা নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে, তাহলে আমরা কি করবো বলুন তো? আমাদের তো কিছু করার থাকবে না। এখন চেয়ার পাচ্ছে, 6-এর জায়গায় 8, 8-এর জায়গায় 10 লোক পাচ্ছে, আরে ওই লোকগুলো কিচ্ছু আছে না। সে তো সবসময় তো পক্ষে বিপক্ষে বলবে, প্রতিপক্ষ পক্ষ সব পক্ষ নিজের পক্ষ, এইসব তো চারদিকে চলছে। আমাদের দল যেটা ভালো মনে করেছে আমরা তা করেছি, এবং দেখেও এসছি যে নাটকটা কতটা জমতে পারে, সেটাও দেখে এসছি। আরেকবার এসে মেদিনীপুরের পূর্ব মেদিনীপুরের মাটিতে পার্টি লাচান রাজবন্দি করুন, মামা ভাগনা টিভিকে নিয়ে আসুন, পক্ষ প্রতিপক্ষ করুন। বাংলার মাটিতে ল্যান্ডস্লিং তুলবো না। প্রতিদিন সন্ধ্যাবেলা কিছু লোককে হাজির করে, সেই লোকগুলোর মধ্যে সবাই যে খারাপ এ কথা আমি বলবো না, কিছু শিক্ষিত লোকজনও আছে, আবার কিছু জন লোক আছে যাদের সকালবেলা লোকের সঙ্গে দেখা করতে হয় না, যাদের দুপুর বেলা মানুষের কাছে কাজের জন্য অফিস করতে হয় না, যারা দুপুরে খান, ভাত ঘুম দেন, সন্ধ্যাবেলা পাউডার স্নো মেখে চুল আঁচড়ে রঙিন জামা কাপড় পরে ওই পক্ষ বিপক্ষ প্রতিপক্ষতে বসে পড়ছেন, আর সরকারের যত কুৎসা সেই কুৎসা করছে। একজন সকালবেলা কলতলার ঝগড়া দিয়ে শুরু করে, আর একজন সন্ধ্যাবেলা মাছ বাজারের ঝগড়া দিয়ে শেষ করে। এই চ্যানেলের সম্পর্কে সতর্ক থাকতে হবে। এরা কারা? এবিপি আনন্দ গোষ্ঠী। আজকে যে চ্যানেল যে প্রতিপক্ষ বসিয়ে দিচ্ছেন, যে কাগজালারা আজকে লিখছেন, জানেন যে কতদিন হয়েছে যে এখানে পঞ্চায়েতে প্রার্থী দেওয়া যায়নি,